ओम सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। আমরা দৃগ্দৃশ্য বিবেক এই নিয়ে আলোচনা করছিলাম। আর আমাদের বিগত ক্লাসে আমরা এর চতুর্থ শ্লোক অবধি পড়েছি। তো আমরা দেখেছি দৃগ্দৃশ্য বিবেকে যে এখানে তিন ধরনের দৃশ্য এবং তাদের তিন ধরনের দ্রষ্টার কথা বা দৃকের কথা বলা হয়েছে। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এটা যে পড়ে আমরা হয়তো বুঝতে পারছি বা পাচ্ছি না, একটা সাধারণ কিছু সামান্য ধারণা হচ্ছে হয়তো এই দৃশ্য দ্রষ্টা এই সমস্ত ব্যাপারে, কিন্তু শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান হলে তো হবে না। আমাদের এটা যাতে আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারি সেই দিকটাও আমাদের দেখতে হবে। তো আমরা যে পড়ে আমাদের লাভ কি হচ্ছে তা বা এর ব্যবহারিক দিকটা কি হচ্ছে না, আমরা সবাই নিজেদের এই শরীর মন বিশিষ্ট এটাই আমি বলে আমাদের ধারণা, সাধারণ মানুষের এটাই ধারণা। তো কিন্তু বলা হচ্ছে যে আমি শুধুমাত্র এই শরীর বা মন নই, আমি আসলে সেই পরমাত্মাই বা সেই চৈতন্যই। তিনি, আমি শরীর মন নই, কিন্তু সেই পরমাত্মা বা চৈতন্য এই শরীর মনটাকে আশ্রয় করে কিছু কাজ করছে। তো এই যে মিস আইডেন্টিফিকেশান, এই যে ভ্রান্ত ধারণা, এইটাকে আমাদের এই ভ্রান্ত ধারণাটাকেই দূর করতে হবে। সেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, এর অ্যাপ্লিকেশানটা হচ্ছে এটাই। কারণ আমি এই শরীর মনের খাঁচাটার মধ্যে বদ্ধ হয়ে আছি বলেই কিন্তু আজকে আমার এত যে দুঃখ, এত যন্ত্রণা, সব কিছু কিন্তু সেই জন্যেই, কারণ আমি নিজেকে খুব ছোট করে রেখেছি। এই যে ধারণাটা, এটাকে যদি আমি কোনোভাবে সামান্যতম হলে এতটুকু একটুখানি হলেও যদি 0.01% হলেও আমি যদি এটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমি কিন্তু এই যে কষ্টের যে মধ্যে, দুঃখের সাগরের মধ্যে আছি, তার থেকে এতটুকু হলেও কিন্তু আমি বাঁচতে পারবো। তো সেই জন্যেই আমাদের কিন্তু বেদান্ত পড়ার উদ্দেশ্যটা কিন্তু সেটাই। বেদান্ত শুধু পড়ে লাভ নেই, যদি আমরা আমাদের ব্যবহারিক জীবনে এতটুকুও কখনো কাজে লাগাতে পারি, তো সেটাই হচ্ছে এই পড়ার সার্থকতা। তো এই যে বলছি যে আমরা এই দেহ মনের খাঁচার থেকে, এই ভ্রান্ত ধারণাটা থেকে মুক্ত হব। এই যে মুক্ত হওয়া, এটা মানে কি এই রকম যে আমার হাতে হয়তো একটা বই ধরা আছে, আমি সেই হাতটা ছেড়ে দিলাম, বইটা ছেড়ে গেল, বা আমি একটা ট্রেনের রড ধরে আছি, তা রডটা ছেড়ে এমনি দাঁড়ালাম। এই মুক্ত হওয়াটা কি এরকম? না, এটা এরকম ফিজিক্যাল সেপারেশন নয়, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল সেপারেশন বা বৌদ্ধিক বিভেদ। আমি চিন্তা দিয়ে, আমার বুদ্ধি বিবেচনা দিয়ে, বিচার বোধ দিয়ে আমি বুঝবো যে আমি এই শরীর মনের খাঁচাটা নই, আমি এর চেয়ে আরও বড় কিছু, আমি হচ্ছি সেই পরমাত্মাই। তো সেইটা আমি জানতে পারবো। এই যে সেপারেশানটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু ইন্টেলেকচুয়াল সেপারেশান। তো এইটাই হচ্ছে অদ্বৈত বেদান্ত বা বেদান্ত পড়ার উদ্দেশ্য। তো এই যে মুক্ত হওয়াটা, এই ভ্রান্ত ধারণাটা থেকে, ভ্রম থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে জ্ঞান। তো এই জ্ঞানটা বেদান্ত আমাদের বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা এই জ্ঞানটা দিচ্ছে। যেমন আমাদের তৈত্তিরীয় উপনিষদে আমরা দেখেছি যে সেখানে পঞ্চকোষ বিচার, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, এগুলো আমি নই করতে করতে যাচ্ছে। তারপরে মুন্ডকে উপনিষদ বা অন্য জায়গায় আগেও আমরা পড়েছি অবস্থাত্রয় বিচার। তো সেই রকমই দৃগ্দৃশ্য বিচার, এটাও কিন্তু দৃগ্দৃশ্য বিবেক বা দৃক এবং দৃশ্য, অর্থাৎ দ্রষ্টা এবং দৃশ্য, তার মধ্যে তারা যে দুজনে আলাদা, তারা যে কখনোই এক নয়, এইটা হচ্ছে আমাদের এই দৃগ্দৃশ্য বিবেকের, সেইটাই হচ্ছে আলোচ্য বিষয়, সেটাই হচ্ছে আমাদের প্রক্রিয়াটা, যে এনকোয়ারি বিটুইন দ্য সিয়ার অ্যান্ড দ্য সিন।
তো এর আগে আমরা আরও 4টে শ্লোক পড়ে এসেছি অলরেডি। তো তার মধ্যে প্রথম শ্লোক, যেটাকে আমরা সংক্ষেপ শ্লোক বলছি, সেটার মধ্যে পুরো ব্যাপারটাকে, যে আমাদের 3 ধরনের দ্রষ্টা আছে বা 3 ধরনের দৃশ্য আছে, এবং সেই 3 ধরনের দৃশ্যকে দেখছে যে দ্রষ্টা, সেটা হচ্ছে 3 ধরনের দ্রষ্টা আছে, সেটা আমরা দেখেছি। প্রথম স্তরে আমরা দেখেছি যে আমাদের যে চারপাশের যে বাহ্য জগৎ, নাম রূপাত্মক যে জগৎ, সেই জগৎটা হচ্ছে দৃশ্য। সেটা আমরা সবাই জানি যে আমরা আমাদের চোখ দিয়ে দেখছি বা কান দিয়ে শুনছি বা নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, কাজেই এগুলো আমরা বুঝতে পারছি যে এই যে বাইরের যে জগৎটা, এই জগৎটাকে আমরা, জগৎ সম্বন্ধে যে জ্ঞান, সেটা আমরা ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় দিয়ে বা 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে নিচ্ছি। তো সেই জন্যে প্রথম পর্যায়ে এই জগৎটা, বহির্জগৎটাই হচ্ছে আমাদের দৃশ্য 1, আর আমাদের এই যে 5টা ইন্দ্রিয় রয়েছে, এটা হচ্ছে দ্রষ্টা 1। এবারে শুধুমাত্র এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয় থাকলেই যে আমরা দেখতে পাচ্ছি তা সেটা কিন্তু নয়। কারণ আমরা এটা দেখছি যে অনেক সময় আমরা যদি মন না দিই, তাহলে আমাদের সামনে দিয়ে অনেক কিছু চলে যাচ্ছে যেগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণা হচ্ছে না। তো কাজেই আমাদের এই যে জ্ঞানেন্দ্রিয় কাজ করছে, সেই জ্ঞানেন্দ্রিয়র পেছনে আরেকটা কেউ রয়েছে। জ্ঞানেন্দ্রিয়র পেছনে যে রয়েছে সে হচ্ছে মন। এবারে মন কি করছে না, মন দেখছে যে আমার চোখের মাধ্যমে কোনো একটা বিষয় সম্বন্ধে আমি জ্ঞান আহরণ করছি, বা আমার কানের মাধ্যমে আমি একটা কোনো জিনিস শুনতে পাচ্ছি, সেইটা সম্বন্ধে আমার একটা ধারণা হচ্ছে। সুতরাং দ্বিতীয় স্তরে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এদের যে কার্যগুলো, সেগুলোই দৃশ্য হয়ে যাচ্ছে, এবং তাদের দ্রষ্টা বা দৃক হয়ে যাচ্ছে মন। আর তৃতীয় স্তরে গিয়ে দেখা যাচ্ছে যে মনেরও ওঠা পড়া আছে, আজ ভালো কাল খারাপ, এই ভালো এই মন্দ। তো এই যে মনের যে বিভিন্ন যে পরিবর্তনগুলো, সেইগুলোকেও আবার কেউ দেখছে, সেটাই হচ্ছে, তাকে আমরা বলেছি সাক্ষী, বা সেই হচ্ছে কনশাসনেস বা চৈতন্য, বা যাকে আমরা বেদান্তের ভাষায় অনেক সময় বলি চিত। সেই চিত যে, বা সেটাই হচ্ছে পরম, যে পরব্রহ্ম বলতে পারি, পরমাত্মা বলতে পারি, আমরা এখানে সাক্ষী চৈতন্য বলতে পারছি। তো এবারে তৃতীয় পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে মনটা হয়ে যাচ্ছে দৃশ্য, আর সাক্ষী বা চৈতন্য, আসল যে চৈতন্য, সেটাই হয়ে যাচ্ছে দ্রষ্টা। আর এখানে আরেকটা জিনিস বলার আছে যে আমাদের বাহ্য জগৎ, সেটা কিন্তু সবসময় দৃশ্য, সে কখনোই দ্রষ্টা হয় না। আর আমাদের যেই সাক্ষী বা চৈতন্য, সে কিন্তু সবসময় দ্রষ্টা, তার কিন্তু আর কোনো দ্রষ্টা নেই, বা সে কখনোই কিন্তু কারুর দৃশ্য নয়। আর এরপরে আমরা এটাই 2, 3 এবং 4 এই 3টে শ্লোকে আমরা দেখেছিলাম যে কেন এই যে 3 ধরনের যে দৃশ্য এবং তাদের যে দ্রষ্টা, তারা কেন দৃশ্য, কেন দ্রষ্টা, সেইটা আমরা আলোচনা করেছিলাম। আর আমরা এখানে আলোচনা করতে গিয়ে আমরা দৃশ্য আর দ্রষ্টার সম্বন্ধে তাদের কিছু ধর্ম আমরা পড়েছিলাম। যেমন আমরা কি পড়েছিলাম দৃশ্য আর দ্রষ্টার সম্বন্ধে? আমরা বলেছিলাম যে দ্রষ্টা হচ্ছে সবসময় কর্তা বা সাবজেক্ট, আর দৃশ্য হচ্ছে অবজেক্ট, এবং সবসময় সাবজেক্টটা অবজেক্টের থেকে আলাদা, বা দ্রষ্টাটা দৃশ্যর থেকে আলাদা, বা দৃকটা দৃশ্যর থেকে আলাদা। এটা ছিল প্রথম, যে দৃক এবং দৃশ্য কখনোই এক হবে না, দৃক এবং দৃশ্য সবসময় আলাদা। দ্বিতীয় আমরা যেটা দেখেছিলাম যে দৃশ্য অনেক হতে পারে, কিন্তু দৃক একটাই, দৃশ্য অনেক। আর তৃতীয় আমরা দেখেছিলাম যে আপেক্ষিকভাবে, রিলেটিভলি, দৃক বা দ্রষ্টা কিন্তু পরিবর্তনহীন, আর দৃশ্য হচ্ছে পরিবর্তনশীল। দৃশ্য সবসময় বদলে যাচ্ছে, কিন্তু দ্রষ্টার সেই হিসেবে বদল হচ্ছে না।
এখানে আমরা দেখেছি যে আমরা যদি বলি যে কেন আমাদের তো চোখের যে দেখার ক্যাপাসিটি সেটা কম বেশি হয়, বা কানে কখনো আমরা বেশি শুনি, কখনো ভালো শুনি, কখনো আমরা কম শুনি। হ্যাঁ, কিন্তু সেই যে কম বেশি যখন যখন চোখ একটা দৃশ্য দেখছে তখন চোখটা কিন্তু আমরা বলছি যে সেটা কিন্তু চোখের পরিবর্তন হচ্ছে না, দৃশ্যটার পরিবর্তন হচ্ছে। এবার চোখের পরিবর্তন যেটা, সেটা কিন্তু দেখছে মন, সেই জায়গায় কিন্তু চোখ হয়ে যাচ্ছে দৃশ্য এবং মন হয়ে যাচ্ছে দ্রষ্টা। তো মনেরও যখন মন এই ইন্দ্রিয়ের কার্যগুলো দেখছে তখন মনের কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাই মনটা হচ্ছে পরিবর্তনহীন আর অপরিবর্তনীয়, আর ইন্দ্রিয়গুলো হয়ে যাচ্ছে সেখানে পরিবর্তনশীল। আর একদম তৃতীয় পর্যায়ে গিয়ে যেখানে মনেরও ওঠা পড়া আছে, মনের পরিবর্তন হচ্ছে, সেখানে সাক্ষী যিনি, তিনি সদা অপরিবর্তনীয়, তিনি দেখছেন এই মনটা হচ্ছে, তিনি অপরিবর্তনীয়, আর মনের বিভিন্ন ওঠাপড়া, মনটা হচ্ছে পরিবর্তনশীল। তো সেই জন্যেই বলা হচ্ছে যে এই মাঝের স্তরগুলোই এই পরিবর্তনহীন, যে বলা হচ্ছে দৃকটা পরিবর্তনহীন, সেটা বলা হচ্ছে দৃশ্যের রেসপেক্টে আপেক্ষিকভাবে সেটা পরিবর্তনহীন। এইটা আমরা আগের দিন পড়েছিলাম। তো এই এই এর ওপরে কারুর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে, বা কিছু যদি বলার থাকে, কোনো আলোচনা থাকে, তাহলে প্লিজ বল। একটা কথা বলছি যে মনও পরিবর্তনশীল আর ইন্দ্রিয়ও পরিবর্তনশীল। হ্যাঁ, কিন্তু যখন আমি পার্টিকুলার একটা জিনিস দেখছি তখন তো আর চোখটা, তার মধ্যে তো আর চোখটা পরিবর্তন হচ্ছে না। না, তা সেই জন্যে আপেক্ষিকভাবে বলছে যে রিলেটিভলি ওটা হচ্ছে ওটার চেঞ্জলেস। যে যখন সে দেখছে, যখন সে দ্রষ্টা, তখন তার পরিবর্তন হচ্ছে না। এবার এবার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, সেটা অন্য কেউ দেখছে, সেটা পরের স্তরে, তখন সেই হয়ে যাচ্ছে দৃশ্য। ঠিক আছে? তো এর মধ্যে আর কিছু কি কারুর কিছু বলার থাকলে বলো। নিজেদের মধ্যে আলোচনা, সুতরাং যাবতীয় যা কিছু মনে হবে অবশ্যই বলবে। এত সুন্দর বুঝিয়ে দিলে যে আর কোনো প্রশ্নই নেই না এটাতে। না, কি আমার বলেন? আমার আমার আচ্ছা, এবারে আজকে আমরা তাহলে এগোচ্ছি। আজকে আমরা যেটা প্রশ্ন আছে, হ্যাঁ, বল বল, প্রশ্ন আছে। বলো বলো। আচ্ছা, ওই জায়গাটা একটা বললি না, দ্রষ্টা সাবজেক্ট, দৃশ্য অবজেক্ট, হ্যাঁ ওইটা একটু বলবি হ্যাঁ, কেন? দেখার কাজটা কে করছে? যে করে সে তো সাবজেক্ট, সে তো কর্তা। তো দেখার কাজটা কে করছে? দ্রষ্টাই করছে, দ্রষ্টাই তো দেখছে, তাই সে সাবজেক্ট, সে কর্তা। আর কাকে দেখছে সে কর্ম হয়ে যাচ্ছে না, সে অবজেক্ট হয়ে যাচ্ছে। যাকে দেখছে সেটাই হয়ে যাচ্ছে অবজেক্ট। ঠিক আছে? ঠিক আছে। এবারে আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি এই পঞ্চম শ্লোকে আমাদের যে সাক্ষী বা সেলফ, তার সম্বন্ধে, তার যে নেচার, তার স্বরূপ, সেই সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে? এবার এই শ্লোকে, পঞ্চম শ্লোকে সাক্ষীর বা সিআর দৃক 3 নম্বর যে দ্রষ্টা, তার সম্বন্ধে 5টা তার ফিচার বা তার লক্ষণ বলা হয়েছে। কি বলা হচ্ছে? শ্লোকটা হচ্ছে এরকম: নোদেতি নাস্তমেত্যেষা ন বৃদ্ধিং ইয়াতি ন ক্ষয়ং স্বয়ং বিভাত্যথন্যানি ভাসয়েৎ সাধনং বিনা। আচ্ছা, এর রানিং মিনিংটা ইংলিশে বলছি। This consciousness, the witness, does neither rise nor sets. It does not increase nor it suffers decay. Being self-illuminous, it illumines everything else without any other aid. আচ্ছা, এবার তাহলে আমরা এই একটুখানি সন্ধি ভেঙে আমরা এই শ্লোকটা দেখার চেষ্টা করছি। ন উদেতি, এখানে বলছে যে 5টা এর লক্ষণ বলা হচ্ছে। এই সাক্ষী বা দৃক
3 তার 5টা লক্ষণ বলা হচ্ছে। তো প্রথমেই 1 নম্বরটা কি বলছে, ন উদেতি, মানে এটা কখনো উদয় হয় না, রাইজ করে না। সূর্য যেমন উঠছে অস্ত যাচ্ছে, কিন্তু এই সাক্ষী চৈতন্য কখনোই উঠছে না, কখনোই অস্ত যাচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে কখনো উঠছে না। 2 নম্বর হচ্ছে না না অস্তমে তেষা, না ন অস্তমেতি এষা, এটা কখনো অস্তও যায় না, তাহলে এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ন বৃদ্ধিং, এটার বৃদ্ধি হয় না, বৃদ্ধিং ইয়াতি ন ক্ষয়ম, এর ক্ষয়ও হয় না, 4 নম্বর। এবার 5 নম্বর বলছে, এইটাই হচ্ছে যে 5 হচ্ছে স্বয়ং বিভাতি অথ অন্যানি ভাসয়েত সাধনং বিনা, এটা হচ্ছে সব প্রকাশ, এটার দ্বারা, এটার প্রকাশের সাহায্যেই অন্য সব কিছু প্রকাশিত হচ্ছে, কিন্তু একে প্রকাশ করার জন্য অন্য কোনো কিছুর দরকার হচ্ছে না। ঠিক আছে, তো এইখানে তার মানে মেন কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে কনসাসনেস বা চৈতন্য, যাকে আমরা সাক্ষী নাম দিয়েছি, সেই চৈতন্য হচ্ছে অ্যাকচুয়ালি চিরন্তন বা সনাতন। হ্যাঁ, এটা চিরন্তন। তাহলে এই যে দৃক, সেটা হচ্ছে চিরন্তন, সেটা কোনো সময় চিরন্তন দৃক, সেটা শুধুমাত্র চিরন্তন নয়, এটা ইটার্নাল সিয়ার, এবং এটা কখনোই দৃশ্য নয়, এবং এটা টাইম স্পেস কজেশন বা দেশ কাল নিমিত্ত দ্বারা সীমিত নয়। এটা কনসাসনেসটা টাইম স্পেস বা কজেশন দ্বারা এটা কখনোই সীমিত বা বদ্ধ নয়। তার মানে কি, সময়ের সঙ্গে সঙ্গে এটা বাড়া বা কমা কিছুই হচ্ছে না, কিংবা এটা একটা এখন আমি এখন আমি কোয়েম্বাটুরে আছি, মানে এখন আমি কলকাতায় নেই, আবার আমি যদি কলকাতায় থাকি তাহলে আমি সেই সময় ব্যাঙ্গালোরে থাকবো না। তার মানে কি, আমি সময়ের সঙ্গে সঙ্গে আমি একটা কোনো স্পেস অকুপাই করেছি, এখন আমি এই ঘরে খাটের ওপর যদি বসে থাকি, তাহলে খাটের এই অংশটা আমি অকুপাই করে আছি। এবার কখনো সময়ের সঙ্গে সঙ্গে আমি রোগা হতে পারি, মোটা হতে পারি, তাহলে সুতরাং আমার এই যে ভলিউমটা বাড়া কমা হতে পারে। সেরকম শুধুমাত্র যে বস্তু, এরকম বাহ্য জগতের সমস্ত কিছু বস্তুই কিন্তু কোনো না কোনো স্থান অধিকার করে আছে। স্থান অধিকার করে নেই এরকম আমরা কিন্তু কিছুই বলতে পারি না, এমনকি গ্যালাক্সি পর্যন্ত। কারণ আমরা সেটাও দেখেছি যে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং সোলার সিস্টেম, গ্যালাক্সিদেরও বাড়া কমা হচ্ছে। সুতরাং বাহ্য জগতের যাবতীয় কিছু বস্তু মানেই সেটা অবজেক্ট মানেই সেটা দৃশ্য, তাহলে দৃশ্যর কিন্তু একটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়া কমা আছে। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে বস্তু মাত্রেই, অবজেক্ট মাত্রেই দেশ কাল নিমিত্ত দ্বারা সীমাবদ্ধ, কিন্তু সাবজেক্ট, কর্তা, দৃক যে, সাক্ষী যে, চৈতন্য যে, সে কিন্তু কর্তা, তার কিন্তু কোনো রকম বাড়া কমা নেই। যে কোনো বস্তুর একটা, আগের দিনও বলেছিলাম, একটা ডেট অফ বার্থ আছে, ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে, একটা ডেট অফ এক্সপায়ারি আছে, কিন্তু এই যে সাক্ষী চৈতন্য, এর কিন্তু কোনো ডেট অফ বার্থ নেই, জন্মও নেই, মৃত্যুও নেই, এটা ইটার্নাল। সুতরাং এইটাকেই আমরা সেই জন্য বলেছি সৎ মানে ত্রিকাল অবাধিত সত্য, সে পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সে কোনো রকম সময় দিয়ে তাকে বাউন্ড করা যায় না, সময়ের সঙ্গে তার কোনো রকম পরিবর্তন হয় না। এইটাই হচ্ছে এর আসল কথা। এবার যে কোনো বস্তুতে আমরা আগে দেখেছি যে কোনো বস্তুর কিন্তু, স্থূল বস্তুর বা জগতের যে সমস্ত বস্তুর কিন্তু ষড়বিকার আছে, ষড়বিকারাত্মক দেহ আমরা বলেছি, জগৎও সেই রকম ষড়বিকারাত্মক। ষড়বিকার কি কি মনে আছে? ষড়বিকার ছিল জন্ম, জায়তে, অস্থি, বর্ধতে, বিপরিণীয়মতে, অপক্ষীয়তে আর নশ্বতি বা ম্রিয়তে।
তার মানে প্রথমে তার জন্ম হচ্ছে, তারপর সেটা থাকছে অস্থি, তার মানে সেটা এক্সিস্ট করছে, থাকছে, তারপর সেটা ধীরে ধীরে বড় হচ্ছে, তারপরে সেটার মধ্যে পরিবর্তন হচ্ছে, তারপরে সেটা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হচ্ছে এবং শেষ পর্যন্ত সেটা নষ্ট হয়ে যাচ্ছে, মৃত্যু হচ্ছে। তো এই যে অনবিজ্ঞানের এই ছয়টা একবার মেনশন করবি? হ্যাঁ, জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণীয়মতে, অপক্ষীয়তে আর ম্রিয়তে বা নশ্বতি। ষড়বিকার। তো যে কোনো বস্তুরই কিন্তু এই বিকার আছে। এবার স্থূল বস্তুর এই ষড়বিকার আছে, যে কোনো স্থূল বস্তুর ষড়বিকার আছে। আর সূক্ষ্ম বস্তু, আমাদের যে সূক্ষ্ম শরীর, সেই বা যেমন, কারণ মনটা আমাদের সূক্ষ্ম শরীরের অংশ, সূক্ষ্ম শরীরেরও বিকার আছে, মনেরও বিকার আছে, মনেরও পরিবর্তন আছে, বিকার মানে পরিবর্তন। কিন্তু এই যে আত্মা বা সাক্ষী, সেটাকে বলা হচ্ছে শরীর বিলক্ষণ মনো বিলক্ষণ আত্মা, যার শরীর বা মনের সঙ্গে যেমন পরিবর্তন হচ্ছে, আত্মার কিন্তু, আত্মা বা সাক্ষীর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। শরীরের বিকার আছে, মনের বিকার আছে, কিন্তু আত্মা বা সাক্ষী তার কোনো বিকার নেই। তো এই আত্মা বা সাক্ষী, এটা হচ্ছে জন্ম মৃত্যুর পারে, এবং সেই জন্যেই সেটা কিন্তু বাকি যে বিকার ইন বিটুইন, যে বাকি আরও চারটে পরিবর্তন, সেই সব কিছু বলা যায় যে ষড়বিকারের পারে। এইখানটা অবধি কি বোঝা গেছে? এখানে কিছু, হ্যাঁ, এখানে কিছু কারুর যদি মনে হয় এখানে কিছু কোথাও রিপিট করতে হবে তাহলে বলবে কিন্তু। আচ্ছা, বিপরিণীয়মতে শব্দটার কি মানে বললি? বিপরিণীয়মতে মানে, মানে বৃদ্ধি, তারপরে? হ্যাঁ, বিপরিণীয় মতে মানে পরিবর্তন হচ্ছে, যেমন ধর শোঁয়া পোকা থেকে প্রজাপতি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর অপক্ষীয়তে? অপক্ষীয় মানে ক্ষয় হচ্ছে। আচ্ছা, এটা আমরা তত্ত্ববোধে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, না অনেকে তো নতুন আছে, যদি কিছু কারোর জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই বলবে। স্থূল শরীরও কি ষড়বিকার আছে। আচ্ছা, অস্থি এক্সিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় অস্থিটাকে আগে তারপরে জায়তে বলছে। যেমন ধরো, যেমন মানে প্রথমে ডিমের মধ্যে যে ছানাটা হচ্ছে, বা এমব্রায়োর মধ্যে যে ভ্রূণটার মধ্যে যে জীবনটা আসছে, তারপর মানে জন্মের আগেও তো তার একটা অস্থি অবস্থা আছে না, তারপর সেটা জন্মাচ্ছে। সেই জন্য অনেক সময় বলে অস্থি জায়তে, আবার কোনো সময় বলেন যে না, জায়তে জন্মাবার পর সে তো আছে তো বটে, প্রথমে তাকে তো থাকতে হবে, প্রথমেই যদি সে মরে যায় তাহলে, যদি না থাকে তাহলে সে বড়টা কে হবে, সেই জন্য জন্মের পরে সে তাকে অবস্থান করতে হচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে অস্থি। মোট কথা দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে জন্ম হচ্ছে, আর একটা হচ্ছে তার একটা সে আছে, তারপরে সে যে আছে সে বাড়ছে, তার পরিবর্তন হচ্ছে, তার ক্ষয় হচ্ছে, তার নাশ হচ্ছে। ঠিক আছে? এই গর্ভতে মানে কি? এমব্রায়ো, ওকে। আর যখন মৃত্যুর পর যখন স্থূল শরীর ছেড়ে যাচ্ছে, তখন সেই অবস্থাটাকে কি বলে? না, তখন তো সেটা নষ্ট হয়ে গেছে, মৃত্যুর পর তো সেটা আবার সেই পঞ্চভূতে ফিরে গেছে না, তাকে তুমি পুড়িয়েই না, দাও বা, সবাই যে পঞ্চভূতে ফিরবে নাও তো পারে না। না, সকলে পঞ্চভূতে ফিরবেই, পঞ্চভূতে সকলেই ফিরবে। আচ্ছা। ফিরবেই। স্থূল শরীরটা যেটা হ্যাঁ, পঞ্চভূত থেকে এসছে সেটা পঞ্চভূতে ফিরবেই, কারণ সে না না, যাবে। আমি সূক্ষ্ম বস্তু বলছি। না, সূক্ষ্ম বস্তুটা অন্য, সূক্ষ্ম বস্তুটা গিয়ে সেটা কারণ শরীরে যাবে, সে তার তার গল্পটা আলাদা। সে তার তো সে তার তার যতদিন জীবাত্মা আছে ততদিন তো সেই সূক্ষ্ম শরীরটা আছে না, সেই সূক্ষ্ম শরীরটাই নতুন নতুন জামা, নতুন নতুন স্থূল শরীর নিচ্ছে।
কিন্তু কোনো না কোনো সময় অ্যাটলিস্ট যখন আমাদের মহাপ্রলয় হবে তখন সেই সূক্ষ্ম শরীরটা নষ্ট হবে। সুতরাং নষ্ট সে এক সময় না এক সময় হবেই। তার স্থূল শরীরের তুলনায় সেটা অনেক বেশি দিন হতে পারে, সময় হতে পারে, কিন্তু তারও একটা নাশ আছে, তারও একটা মানে শুরু আছে। এবার সূক্ষ্ম শরীরের কিন্তু ষড়বিকার বলা যাচ্ছে না, ঠিক আছে? সূক্ষ্ম শরীরের বিকারটা অন্য রকম বিকার, সেটা মানে তাকে এইরকমভাবে নাম দেয়া যায়নি, কিন্তু অবশ্যই তার একটা বিকার আছে, পরিবর্তন আছে। ঠিক আছে, আচ্ছা এবারে এইখানে এই যে সূক্ষ্ম শরীর কোনটা বলছেন? সূক্ষ্ম শরীর মানে কি আমি ঠিক বুঝতে পারলাম না। সূক্ষ্ম শরীর মানে হচ্ছে আমাদের মন, মন মানে হচ্ছে আর আমাদের পঞ্চ যে মহাবায়ু আছে, প্রাণবায়ু আছে, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এই যে পঞ্চবায়ু আছে, মানে আমাদের মৃত্যুর পর যেটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটা কে বেরিয়ে যাচ্ছে? আমরা বলি তো প্রাণ চলে গেল, প্রাণ ত্যাগ হলো। তার মানে এই যে প্রাণময় কোষ যেটা আছে, মানে অন্নময় কোষ যেটা, এই স্থূল শরীর সেটা পড়ে থাকে, আর বাকিটা এই যে বাকি চারটে সেটা বেরিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর মানে আমাদের যে সূক্ষ্ম যে ইন্দ্রিয়গুলো আছে, যে তন্মাত্রাগুলো আছে, যা তার সঙ্গে যে পঞ্চমহাবায়ু আছে, আর তার সঙ্গে অবশ্যই মন। আর মনকে আমরা অনেক সময় মানে কোনো কোনো টেক্সটে দুটো ভাগ করেছে, কেউ চারটে ভাগ করেছে, মানে কট অংশ। সেখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি মনস যেটা অন্তঃকরণ সেটা একটাই, কিন্তু তার কার্য হিসেবে অনেক সময় তাকে চারটে ভাগ করা হয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তো মনোময় কোষ বলতে এই চারটেকে বলা হচ্ছে। তো এই মনোময় কোষ, হ্যাঁ বলুন। তাহলে আত্মা, হ্যাঁ আত্মা আমরা যে বলি যে মৃত্যু মানে কারোর মৃত্যু হয়েছে মানে তার আত্মা শরীর ত্যাগ করেছে, তাহলে সূক্ষ্ম শরীর আত্মা হলো না, সূক্ষ্ম শরীর আত্মার থেকে একটা অন্য কিছু হলো, আলাদা হ্যাঁ কিছু হলো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাষার লিমিটেশনের জন্যে আমরা সেটাকেই আত্মা বলছি, কিন্তু সেটা সূক্ষ্ম শরীর কিন্তু জীবাত্মা নয়, মানে সূক্ষ্ম শরীরটা সেই পরমাত্মা নয়। সূক্ষ্ম শরীর আমরা যেটা বলছি পরমাত্মা, যেটা আত্মা বলতে যেটা বলছি সেটাকে কিন্তু আলাদা, যেটা সোল বলা যেতে পারে। হ্যাঁ, জীবাত্মা বলা যেতে পারে, কিন্তু জীবাত্মা মানে সেটা একটা শরীর থেকে আরেকটা শরীরে যাচ্ছে, সেটা কিন্তু সেই ব্রহ্মণ বা পরমাত্মা বা আত্মন, তার সঙ্গে সেটা কিন্তু এক নয়। সেটাই হচ্ছে ওই সূক্ষ্ম শরীর যেটাকে এগুলোকে নিয়ে চলছে। মানে সেটা কনসাসনেসের থেকে আলাদা, সেটা জীবাত্মা, কিন্তু সেটা যে অরিজিনাল চিদ বা কনসাসনেস যেটা বলছি, ব্রহ্মণ, আত্মন, সেটার থেকে সেটা আলাদা। তাহলে তার যে বললেন একটা জিনিস, যে তারও একটা শুরু আছে এবং একটা শেষ আছে, সেইটা তাহলে কখন কোথায় কিভাবে হচ্ছে? ওই যে শুরুটা কখন হয়েছে সেটা বলা মুশকিল, কিন্তু শুরু তো অবশ্যই হয়েছে যে যখন আমরা যে মুহূর্তে পরমাত্মা থেকে অহংবোধটা যেই এসেছে, আমি নিজেকে আলাদা করে ফেলেছি পরমাত্মা থেকে, যে মুহূর্তে এই আমাকে আমার ব্রহ্মণ প্লাস অজ্ঞান বা অবিদ্যাই হচ্ছে জীবাত্মা, আর ব্রহ্মণ প্লাস মায়া হচ্ছে ঈশ্বর। তো ব্রহ্মণ যখন ব্রহ্ম মনে করলেন যে আমি বহু হব, তখন তার মধ্যে তিনি তার ওই মায়াশক্তিটাকে কাজে লাগালেন। এবার মায়াশক্তিটাকে যখন তিনি সেইটা কবে কাজে লাগিয়েছেন সেটা কেউ জানে না, বা আমরা জানি না, কিন্তু অবশ্যই তো আমি তো বলছি না যে আমি ব্রহ্ম, সেটা তো আমি বলছি না। যেদিন, এবার আপনার পরের প্রশ্নের উত্তর হচ্ছে সেটাই, যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে সেই পরমাত্মা, সেদিনই কিন্তু আপনার জীবাত্মার শেষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এবার। ঠিক আছে, ঠিক। আচ্ছা, এবারে হ্যাঁ, তো এইখানে গিয়ে বিজ্ঞানের সঙ্গে বেদান্তর যে মূল তফাতটা সেটা কিন্তু এইখানে। বিজ্ঞান কি বলছে, যে বিজ্ঞান বলছে ম্যাটার থেকেই এনার্জি এসেছে, ম্যাটারেরই বিভিন্ন পারমিউটেশন কম্বিনেশন করে তারা বলছে যে ওই অণু, পরমাণু, সেই অ্যাটম, সেই মলিকিউল, সেই ওইগুলো অ্যাকচুয়ালি ম্যাটারই রয়েছে। ম্যাটার থেকেই কোনোভাবে হঠাৎ একদিন কোনোভাবে জীবন শুরু হলো, লাইফ কেম ফ্রম দ্য ম্যাটার।
এই এখান থেকে বিগ ব্যাং হলো, সেখান থেকে এই সমস্ত হলো, এই সূর্য থেকে টুকরো টুকরো হয়ে গেল সব, তার খণ্ড খণ্ড অংশ, তারা গ্রহ হলো, তারপর গ্রহ ঠান্ডা হতে হতে এই পৃথিবী এক সময় সেটা একটা অনুকূল অবস্থা এলো, তখন সেই ম্যাটার থেকেই প্রাণের শুরু হলো। কিন্তু এইখানে গিয়ে বেদান্ত বলেছে যে না, সেটা কখনো হতে পারে না। একটা জড় বস্তু কখনো চেতন হতে পারে না। চেতন বলে চৈতন্য যদি আলাদা না থাকে, চৈতন্য সবসময় চৈতন্য, চেতন, সে কখনো জড় নয়। তো সেইখানে কি বলেছে, কিন্তু এই যা কিছু জড় বস্তু আমরা দেখছি তার মধ্যে এই চৈতন্যটা তার মধ্যে জোরে রয়েছে। ঠাকুর যেমন বলেছেন সব জোরে রয়েছে, দেখছি সব জোরে, চৈতন্যে জোরে রয়েছে, সেই চৈতন্যে জোরে রয়েছে। তো এই ব্রহ্ম, ওই যে যখন ব্রহ্মর মনে হলো যে আমি একা, আমি এবার বহু হব, একশ্যাম বহুশ্যাম বিহি বা বহুশ্যাম প্রজায়তে, আমি একা, আমি অনেক হব, যেই মুহূর্তে তিনি মনে করলেন, তাহলে মনে করলেন মানে তার একটা মন এলো, তার মানে তিনি কিন্তু তার যে শক্তিটাকে, সেটাকে সেই মুহূর্তে শক্তিটা কাজ করতে শুরু করলো। শক্তিটা যেই কাজ করতে শুরু করলো, তার মনে হলো যে আমি বহু হব, সঙ্গে সঙ্গে কিন্তু সৃষ্টি শুরু হয়ে গেল। এবার সৃষ্টি যেই শুরু হলো, তাহলে সৃষ্টিটা হলো কোথা থেকে? ব্রহ্ম ছাড়া তার কিছুই ছিল না। তাহলে যাবতীয় যা কিছু, সব কিছু সেই ব্রহ্মই। তাহলে যা কিছুই উনি সৃষ্টি করলেন, উনি কিন্তু নিজে তার মধ্যেই ঢুকে বসে রইলেন। তৎসৃष्ट्वा त्वदेव অনুপ্রাবিশৎ, উনি সেইখান থেকে, সেই ব্রহ্ম থেকেই সব কিছু, এই জগৎ সৃষ্টি হলো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, এবং ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মধ্যে ব্রহ্ম ঢুকে বসে রইলেন। সেই যেমন বলেছে সূত্রে মণিগণা ইব, সেই আমরা একটা মালা, একটা খুব সুন্দর আমরা মুক্তোর মালা চোখে দেখতে পাচ্ছি যে বাহ কি সুন্দর মুক্তোর মালাটা বেশ তো সুন্দর, কিন্তু ওই যে মুক্তোগুলো পরস্পর রয়েছে, আটকে রয়েছে, তার ভেতরে একটা সুতো আছে তো বটেই, সুতো না থাকলে সে মুক্তোগুলোকে ধরে রাখলো কে? সেই সুতোটা হচ্ছে ব্রহ্ম। সুতরাং মুক্তোটাকে যদি আমি বলি যে এই যে দৃশ্যমান জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে কিন্তু ব্রহ্ম ঢুকে বসে রয়েছেন। তো সেই তিনিই সৃষ্টি করলেন, করে তিনি কিন্তু তার মধ্যে ঢুকে বসে রইলেন। এবার এই যে ব্রহ্ম, তা এইখানেই হচ্ছে বিজ্ঞানের সঙ্গে বেদান্তের তফাৎ। আর এইটা বৃহদারণ্যক উপনিষদে যে যাজ্ঞবল্ক্য যে গার্গীর প্রশ্নের উত্তরে যেটা বলেছিলেন, এই ব্রহ্ম সম্বন্ধে বলেছিলেন, মহারাজ সেই শ্লোকটার উল্লেখ করেছেন। সেই শ্লোকটা আমরা একটুখানি জাস্ট উল্লেখ করতে পারি। সেখানে খুব সুন্দরভাবে এই ব্রহ্ম সম্বন্ধে বলা রয়েছে। কি বলা রয়েছে? যেটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদের 3:8 এই শ্লোক। সহোবাচ এতদ বৈতদ অক্ষরং গার্গী ব্রাহ্মণা অভিবদন্তি অস্থূলম অননু ন রস্যম ন দীর্ঘম ন লোহিতম ন স্নেহম ন ছায়া ন তমো ন বায়ুঃ ন আকাশ অসঙ্গ অস্পর্শম অরসম অগন্ধম অচক্ষুষম অশ্রোত্রম অবাক অমনঃ অতেজস্কম অপ্রাণম অমুখম অমাত্রম অনন্তরম অবাহ্যম ন তৎ অশ্নাতি কিঞ্চন ন তৎ অশ্নাতি কশ্চন। এখানে বলা হচ্ছে যে ব্রহ্মণা অভিবদন্তি, মানে এখানে যাজ্ঞবল্ক্য কিন্তু বলছেন না একবারও যে আমি বলছি, তিনি বলছেন যে ব্রাহ্মণা অভিবদন্তি, মানে যারা ব্রহ্মকে জেনেছেন হে গার্গী, তারা বলেন যে এই যে অক্ষর অবিনশ্বর ব্রহ্ম, এতদ বৈ অক্ষরং গার্গী, এই যে অক্ষর বা অবিনশ্বর ব্রহ্ম, এটি স্থূল নয়, সূক্ষ্ম নয়, ক্ষুদ্র নয়, বৃহৎ নয়, লালও নয়, আবার স্নিগ্ধও নয়। স্নিগ্ধ মানে এখানে বলছে মানে স্নেহম, মানে এটা এখানে বলা হচ্ছে যে লাস্ট্রাস আর কি, পিচ্ছিল। হ্যাঁ, তো
ছায়াও নয়, অন্ধকারও নয়, বায়ু নয়, আকাশ নয়, সংযুক্ত নয়, স্পর্শযোগ্য নয়, এর রূপ নেই, রস নেই, গন্ধ নেই, এর চক্ষুও নেই, কর্ণও নেই, বাকও নেই, মনও নেই, তেজও নেই, প্রাণও নেই, মুখও নেই, পরিমাপও নেই। এটা ভেতরেও নয়, বাহিরেও নয়। এটি কারু দ্বারা ভক্ষিতও হয় না, কাউকে ভক্ষণও করে না। অর্থাৎ এটা সমস্ত ভোগ ও ভোক্তার অতীত। অনেকটা সেই নির্বাণ শতকের মতো, যেটা মন বুদ্ধি অহংকার কিছুই নয়। এক্স্যাক্টলি এটাই মনে পড়ছিল শুনতে শুনতে। হ্যাঁ, নির্বাণ। তো সেটাই এখানে বলা হচ্ছে যে মানে ব্রহ্মের স্বরূপটা কি এটা বোঝাতে গিয়ে এখানে যাজ্ঞবল্ক্য এটাই বলেছেন যে এটা ওই যে এটা স্থূলও নয়, সূক্ষ্মও নয়। আমরা ওই যে কালকে ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায়ে যে পড়ছিলাম, সেখানে এইটাই ছিল না ভাবটা। স্থূলও নয়, সূক্ষ্মও নয়, ক্ষুদ্রও নয়, বৃহৎও নয়, বড়ও নয়, ছোটও নয়। আবার এর মধ্যে কোনো রঙও নেই, লাল নয় মানে সমস্ত কোনো রঙই নেই তাতে। আচ্ছা, স্নিগ্ধও নয়, ছায়াও নয়, এবারে এতে ছায়াও নেই, অন্ধকারও নেই, বায়ু, এই বায়ু নয়, আকাশ নয়, মানে এই যে মানে মহাভূত যেগুলো, সেগুলোর কোনোটা এটা নয়, মানে এটা সবগুলো পঞ্চমহাভূতের থেকে আলাদা। আবার এটা সংযুক্ত নয়, কিছুর সঙ্গে যুক্ত হয়ে নেই, স্পর্শযোগ্য নয়, রূপ নেই, রস নেই, মানে হচ্ছে রূপ রস মানে যে তন্মাত্রা বা যা দিয়ে আমরা পঞ্চমহাভূতকে অনুভব করি, সেগুলোর মধ্যেও কিছু সেগুলোও নেই, এর তন্মাত্রাগুলোও এর মধ্যে নেই। আবার এই যে এটা চক্ষু নেই, কর্ণ নেই, অর্থাৎ যে ইন্দ্রিয়, এর কোনো ইন্দ্রিয়ও নেই। আবার শুধু এর বাক নেই, এটা মানে জ্ঞানেন্দ্রিয়ও নেই, কর্মেন্দ্রিয়ও নেই, মনও নেই, এর তেজ বা প্রাণ, যেটা প্রাণবায়ু, ভাইটাল এনার্জি, তাও নেই, কিছুই নেই। এবং এটাকে কোনোভাবেই পরিমাপ করাও যায় না। এবং এটা এই যে তদ্দূরে তদন্তিকে কালকে হচ্ছিল না কথা, মানে এটা কাছে অথচ দূরে, দূরেও নয়, দূরে অথচ কাছে, এটা ভেতরেও নয়, বাইরেও নয়, মানে সমস্ত রকম। এবার আমরা যেটা আগে পড়েছি যে এখানে ডুয়ালিটি একসঙ্গে থাকতে পারে না। একটা জিনিস যদি বড় হয় ছোট হবে না, ছোট হয় বড় হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এগুলো এখানে কোনোটাই বলা যাচ্ছে না, কোনো ডুয়ালিটিটাকে দিয়েই একে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি না। এর সমস্ত রকম ডুয়ালিটির পার। এই যে বলেছে এটা কারুর ভোজনও নয়, এটা ভক্ষও নয়, ভোক্তাও নয়, এ কাউকে খাচ্ছেও না, আবার একেও কেউ খাচ্ছে না। খাচ্ছে না মানে কি, একে কেউ কনজিউম করতে পারছে না। এটা নাইদার কনজিউমেবল নর ইট কনজিউমস এনিথিং, এটাও কিন্তু কাউকে কনজিউম করে না। কিন্তু এটা হচ্ছে সব কিছুর আধার, ইট ইজ দ্য বেস। এটা হচ্ছে সমস্ত কিছুর আধার, সমস্ত কিছুর মূল, যার ওপর অন্য সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তো এই প্রথম পার্টটা যেটা, যে এই ব্রহ্মর এই যেটা ব্রহ্ম যে ইটারনাল বলে যেটা বলা হচ্ছে, সেই অংশটা এইটা মানে সেই অংশটার অ্যানালজি হিসেবে এই বৃহদারণ্যক উপনিষদের এই শ্লোকটা বলা হলো। ঠিক আছে, এবারের পরের অংশটা যেটা আছে, স্বয়ং বিভাতি অথ অন্যানি ভাসয়িত সাধনং বিনা, তার মানে এটা হচ্ছে সেলফ লুমিনাস। আর যেমন আমাদের যদি কোনো জিনিস এইখানে আরেকটা ব্যাপার, এই জিনিসটা বুঝতে গেলে আবার আমাদের দৃষ্টিভঙ্গিটা একটুখানি দেখার যে ক্রিয়াটা, সেইটার একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। কীরকম? আচ্ছা, এর আগের অংশে কারোর কোনো জিজ্ঞাসা নেই তো? আচ্ছা, যেখানে সাবস্ট্রেটাম বলা হলো, হ্যাঁ, তো সেখানে আমরা কি ওই উর্ণনাভর এক্সাম্পলটা ভাবতে পারি? মানে মাকড়সা তার নিজের শরীর থেকে ইভেন জগৎ সৃষ্টি মানে প্রজেক্টেড হয়ে থাকার ব্যাপারটা সে নিজে করে, সে সেখানেই
হ্যাঁ হ্যাঁ, obsessed মানে থাকে। সেটাই যখন যেটাই বলছে এই তৎসৃষ্ট আর তদেব অনুপ্রাবিশদ, সেখানটা আমরা অন্য নব মাকড়সার কথা ভাবতে পারি, কিন্তু আচ্ছা। এইখানে কিন্তু এক্সপ্লিসিটলি সে কথাটা বলছে না। এখানে খালি বলছে যে এটা নয় ওটা মানে নয় এটা নয়, এটা অ্যাপ্রোচে বলছে কোনটা হ্যাঁ কোনটা এটা নয়। হ্যাঁ এটা নেতি 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 হিসেবে বলছে না, এই যে ন উদেতি ন অস্তমেতি, তার মানে এর কোনো জন্ম মানে শুরু নেই শেষ নেই, উদয় আর অস্ত মানে শুরু শেষ, তো প্রথমেই বলেছে শুরু নেই শেষ নেই বা জন্ম মৃত্যু নেই, এটার ন বৃদ্ধি ন ইয়াতি ন ক্ষয়ম, বাড়েও না কমেও না, তো এখানে সেই মানে নেতি নেতি অংশ করে বলছে, নঙর্থকভাবে বলছে যে ব্রহ্ম কি কি নয় সেই দিকে, এটা ব্রহ্ম নয় এটা ব্রহ্ম নয় এইভাবে বলছে আর কি এটা। তো সেই এখানে ওই সেই জন্যেই বলছে যে এখানেও সেটাই বলছে না যে এটা স্থূল নয় সূক্ষ্ম নয় রস্য নয় দীর্ঘ নয় লাল নয় স্নেহ নয় ছায়া নয়, তো সেই আর কি নেতি নেতি বলা হচ্ছে। এবার তাহলে এটা কি, তখন বলছে যে তাহলে এটা হচ্ছে একটা স্বপ্রকাশ স্বয়ং বিভাতি। তো এইখানে সেই যেটা বলছি যে এইখানে একটু বা এইটা বোঝবার জন্যে বা পরের অংশে বোঝবার জন্যে আমাদের একটুখানি আমরা যদি এই দেখাটা নিয়েই তো এখানে পুরো আলোচনাটা হচ্ছে, তো এই দেখার প্রক্রিয়াটার একটুখানি অন্যভাবে দেখি, তাহলে এখানে মানে একটা জাস্ট একটা গল্প মানে একটা মনে পড়লো এক্সাম্পল, যে ছোটোবেলায় আমরা খুব ডার্ক রুম খেলতাম। তো এবারে মনে করো যে আমরা যদি এবার আমরা ডার্ক রুম খেলছি, কিন্তু বাইরে থেকে একটু একটু পর্দার ফাঁক দিয়ে অনেক সময় একটু আধটু আলো আসছে, এবার সেই আলোতে আমরা যে যে বেচারা চোর হয়েছে সে অন্ধকার ঘরে ঢুকলেও সে ওই একটু আধটু আলোতেই দেখে মোটামুটি বুঝতে পারে যে কে কোথায় কোথায় লুকিয়ে আছে, সে ধরতে পারতো যে কোথায় আছে। কিন্তু একটা অমাবস্যার রাত্রির সেখানে লোডশেডিং হয়ে গেছে, তখন আমার মনে হলো যে আমি এবার আমরা এবার ডার্ক রুম খেলি। এবারে তার মধ্যেও কি করেছি যে আষ্টে পিষ্টে দরজা জানলা সব বন্ধ করেছি, করে জানলার ওপরে আবার কালো পর্দা লাগিয়ে এবার তার মধ্যে নিজেরা কালো কাপড় মুড়ি দিয়ে ঘরের মধ্যে লুকিয়ে আছি। এবারে যে বেচারা চোর হয়েছে সে যদি ঘরের মধ্যে ঢোকে, তার তো চোখ ভালোই আছে, সে তো আর এমনিতে অন্ধ তো সে নয়, সে চোখে তো এমনি সময় দেখতে পায়, কিন্তু সে যদি ঘরে ওই ঘুটঘুটে অন্ধকার ঘরে ঢোকে, তাহলে কি সে আদৌ একজনকেও দেখতে পাবে কে কোথায় লুকিয়ে আছে, বা ঘরে অন্য কোনো কিছু আসবাবপত্র কোনো কিছু জিনিস আছে কি না? তাহলে আমরা বলছি আমরা চোখ দিয়ে দেখি, কিংবা আমরা এতক্ষণ বলেছি আমরা যখন চোখ দিয়ে দেখছিলাম চোখের সামনে দিয়ে কিছু একটা চলে গেছিল, মন তখন বলেছিল ওই দেখ চোখের সামনে দিয়ে কি একটা যাচ্ছে, দেখ চোখের সামনে দিয়ে কি সুন্দর একটা গাড়ি চলে গেল, তখন মন বলল চোখকে, তখন যে তুমি যেটা দেখলে সেটা একটা খুব সুন্দর নতুন মার্সিডিজ বেঞ্জ, তখন বলল ও তাই বুঝি আমি কিরকম সুন্দর একটা মার্সিডিজ বেঞ্জ দেখেছি আজকে। কিন্তু কেন কিভাবে এবার আমরা যে জিনিসটা একেবারেই খেয়াল রাখছি না এই দেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে অবশ্যই সেখানে আলো আছে, হয় রাস্তার আলো আছে নয় দিনের আলো সূর্যের আলো আছে, তবেই আমি দেখতে পেয়েছি যে আমার সামনে দিয়ে একটা মার্সিডিজ বেঞ্চ চলে গেছে। যদি ঘুটঘুটে অন্ধকার রাত্রির হয় আর যদি গাড়ির হেডলাইট না জ্বালানো থাকে, কোনো কিছুই না থাকে, তাহলে কিন্তু কি গাড়ি গেল আদৌ গাড়ি গেল কি না কিছুই আমি বুঝতে পারবো না, তাই না? তো কাজেই আমাদের এই দেখার ক্রিয়াটার জন্যে কিন্তু আমাদের সবসময় একটা আলোর দরকার। এবারে কোনো কিছু দেখবার জন্যে আমাদের আলোর দরকার। এই আলোটা আমাদের কে দিচ্ছে? বলবে কেন রাত্রির বেলা আমরা বাড়ির মধ্যে এই আলো জ্বালছি, একটা ল্যাম্প জ্বালছি, কিংবা আমরা টিউবলাইট জ্বালছি, কিংবা আমরা মোমবাতি জ্বালতে পারি, কিংবা খুব সুন্দর জ্যোৎস্নার রাত্রিরে আমরা চাঁদের আলোয় দেখে রাস্তায় চলতে পারি, আমরা পরস্পরের বসে বসে জ্যোৎস্না রাত্রিরে বসে বসে আমরা গল্প করতে পারি, চাঁদের আলোয় এনজয় করতে পারি, সব করতে পারি। তারপর বলবো চাঁদের আলোটাও আসলে কিন্তু সেটা সূর্যর থেকে আসলে আলো দিচ্ছে সূর্য, তা চাঁদ কোত্থেকে আলো পেলো? বলবো চাঁদ, এবার প্রথমে বলবো যে ধর টর্চের আলো, টর্চ কোত্থেকে আলো পেলো? না ব্যাটারি থেকে এনার্জি।
এবারে জগতে এবারে যদি ঠিক আছে প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপ কোত্থেকে পেলো না, ওই যে তেলটা জ্বালানো হলো আগুন থেকে, সেই আগুন থেকে আলো পাচ্ছি। চাঁদ করতে কিংবা চাঁদের আলো, এবার চাঁদ কোত্থেকে আলো পাচ্ছে না, সূর্য থেকে পাচ্ছে। এবার সূর্য, এবার চাঁদকে দেখতে, এবার সূর্যকে দেখতে গেলে আমার কি দরকার? সূর্যকে দেখবার জন্যে কি আমাকে আবার আরেকটা বড় সূর্য চাই, কিংবা আমাকে কি একটা টর্চ জ্বালতে হবে? সূর্যকে দেখবার জন্য তো আমার আর কিছুর দরকার নয়। তা দিনের বেলা সূর্যের আলোতে আমি সব কিছু দেখতে পাই, কিন্তু সূর্যকে দেখবার জন্যে আমার তো আর কোনো কিছুর দরকার হয় না। কাজেই সূর্য হচ্ছে সব প্রকাশ। তো ঠিক সেই রকম এই আত্মা বা সাক্ষী, তিনি কিন্তু সব প্রকাশ। তাকে দেখবার জন্যে আমার কিন্তু আর কোনো কিছু, কোনো অন্য কোনো প্রকাশের দরকার হয় না। সেইটাই বলছে স্বয়ং বিভাতি, তিনি সব প্রকাশ, এবং অন্য যা কিছু সব কিছু তার আলোতেই, তার প্রকাশেই প্রকাশিত হয়। সূর্যের আলো অন্য একটা কিছু, একটা গোলাপ ফুলের ওপর সূর্যের আলোটা পড়ছে বলেই সেই আলোর রিফ্লেকশনটা যখন আমার চোখে এসে পড়ছে, তখন আমি সেই গোলাপ ফুলটাকে দেখতে পাই। তা না, সূর্যের আলো যদি না থাকতো গোলাপ ফুলকে কিন্তু আমি দেখতে পেতাম না, সে যত সুন্দরই হোক। তো এবং সূর্যটাকে দেখার জন্যে অন্য আর কোনো আলোর দরকার হয় না। ঠিক এইটাই আমরা কালকে পড়েছি না, আর কঠোপনিষদে এইটাই রয়েছে যে তমেব ভান্তং অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি। এই কথাটাই এখানে বলা হয়েছে অন্য ভাষায়, যে স্বয়ং বিভাতি অথ অন্যানি ভাষয়েত সাধনং বিনা, অন্য কোনো সাধন বা অন্য কোনো হেল্প ছাড়া এটা আপনি প্রকাশিত হয়। এইটায় কিছু কারুর বলবার আছে? এখানে কিছু বলার থাকলে বলো। কিছু বলার নেই তো? না, বুঝেছি খুব ভালো। তাহলে এবারে একটা কথা বলো, বুঝেছো যে যে তাহলে কখন আমরা সূর্যকে দেখতে পাই না বলো তো? সূর্যগ্রহণের সময় হ্যাঁ, সূর্যগ্রহণের সময়, কিংবা আমি বলতে আর পারি রাত্রিবেলা। না, কিংবা দিনের বেলা সূর্যকে দেখতে পাবো না কখন? যদি আমার, মেঘ যদি হ্যাঁ, খুব যদি ঘন মেঘে ছেয়ে যায়, কালো মেঘ অন্ধকার করে আসে, তখন কিন্তু আমি সূর্যকে দেখতে পাবো না। তাহলে এই যে মেঘটা কাকে ঢাকলো? মেঘটা কি সূর্যকে ঢাকলো? মেঘটা কিন্তু আমার এই দৃষ্টিপথটাকে ঢেকেছে। তাহলে এখানেও সেইটাই কথা, যে এই যে সাক্ষী যিনি চৈতন্য, তাকে কিন্তু কেউ ঢাকছে না। তাহলে ঢাকছেটা কাকে? ঢাকছেটা হচ্ছে আমাদের মনকে। এই যে ঘন অন্ধকারটা, সেই ঘন অন্ধকারটা কিন্তু আমাদের মনকে ঢেকে দিচ্ছে। এই যে অজ্ঞান, অবিদ্যা, অন্ধকার, কুয়াশা, যাই বলি না কেন, সেটা কিন্তু ঢাকছে ওই CR2কে। দ্বিতীয় যে দ্রষ্টা ছিল, তার দ্বারাই কিন্তু আমি যেই মুহূর্তে আসছে, ওই দ্বিতীয় দ্রষ্টা এসে গণ্ডগোলটা পাকাচ্ছে, সেই তাকেই কিন্তু ঢাকাটা হচ্ছে। ওই যে আগের দিনে নীলাঞ্জনাই বোধহয় বলেছিলি যে আসল হচ্ছে দ্রষ্টা 2, ওই মনটাই হচ্ছে সব কিছু। তো এই যে মেঘটা ঢাকছে, এই যে অজ্ঞান, সেই সব কিছু কিন্তু ওই মনের ওপরেই। এগুলো কোনো কিছুই কিন্তু সাক্ষী বা চৈতন্য বা পরমাত্মা বা ব্রহ্মণ, তার কিন্তু কোনো ক্ষতি করছে না। সূর্য কিন্তু সূর্যই আছে, সূর্যকে কিছুই করছে না। সূর্যর সামনে বা আমার চোখের সামনে ওই মেঘটা এসে দাঁড়াচ্ছে।
তুই যদি আমার চোখটা টিপে ধরিস তাহলে আমি সূর্য দেখতে পাবো না। তার মানে আমার যে দেখার জন্যে যে রিফ্লেক্টারটা রয়েছে সেইটাকে কেউ ঢেকে দিচ্ছে। সুতরাং আমাকে পরিষ্কার যেটা করতে হবে, অন্ধকার যেটা দূর করতে হবে, বা আমাকে যেটা এই এই মেঘটা সরাতে হবে, মেঘটা কিন্তু মনের মেঘ জমে আছে মনোকোণে, মনের কোণ থেকে মেঘকে সরাতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। হ্যাঁ, তো এবারে তাহলে হৃদয় আকাশ থেকে মেঘকে আমাকে সরাতে হবে, সেটাই হচ্ছে আসল কথা। তো এইটা তাহলে এবারে আমরা এবারে আমরা হৃদয় আকাশের দিকেই যাচ্ছি। মাইন্ড, হৃদয়, এখানে যেটাকে বলছে মন বা মনস, তাকে বা দ্রষ্টা 2, সেই সিয়ার নাম্বার 2, সেই হচ্ছে আমাদের আসল সব কিছুর মূলে। তো এই যে এর পরের যে ভার্সগুলো 6 থেকে 12, তারা এই সিআর 2 তার ফাংশনালিটি এবং ফরমেশনকে এক্সপ্লেন করছে। এবারে সে এগোবো কি বললে এগোবো? আরেকটু পড়া হবে? আরেকটু হোক। হ্যাঁ, তাহলে 6 নম্বর শ্লোকে বলছে চিচ্ছায়াবেশত বুদ্ধৌ ভানং ধীস্তু দ্বিধা স্থিতা একাহং কৃতিরন্যা স্যাৎ অন্তঃকরণরূপিণী। Buddhi appears to possess luminosity on account of the reflection of consciousness in it. Intelligence or buddhi is of two kinds. One is designated egoity, the other as mind or অন্তঃকরণ। তো এই ইগোইটিকেই বলা হচ্ছে অহংকৃতি। তো এই যে বুদ্ধি, এবারে আমি মনে করছি যে আমরা এর আগে কি বলেছি, যে আমরা বলেছি যে চোখ যে দেখছে, কারণ চোখকে মন বলেছে যে তুমি দেখো, মানে চোখকে যে এনার্জি বা দেখার শক্তিটা দিচ্ছে, কানকে যে শোনার শক্তিটা দিচ্ছে, সেই সব শক্তিটাই দিচ্ছে কিন্তু মন। সেই এবারে এই যে মনটা, তাহলে আমাদের মনে হচ্ছে কি না মনের কিন্তু শক্তি আছে, সেই শক্তি দিয়েই কিন্তু আমরা দেখছি, শুনছি, গন্ধ পাচ্ছি, স্পর্শ করছি, স্বাদ গ্রহণ করছি, সব কিছু করছি। হ্যাঁ, তো এইবারে কিন্তু বলছে যে কিন্তু এখানে বলছে যে মনের এই যে শক্তি, সেটা কিন্তু অরিজিনাল কনসাসনেস, অরিজিনাল চৈতন্য নয়, সেটা যে সত্যিকারের যে চিৎ বা চৈতন্য, মনের যে শক্তিটা, সেটা কিন্তু সেই অরিজিনাল কনসাসনেস নয়, সেটা হচ্ছে অরিজিনাল কনসাসনেসের একটা ছায়া মাত্র। যেমন আমরা জ্যোৎস্নায় পূর্ণিমার, আজকেই পূর্ণিমা, আজকে যদি আকাশে মেঘ না থাকে তাহলে আজকে আমরা চাঁদের আলোয় খুব সুন্দরভাবে চারপাশটা প্রকৃতিকে দেখতে পাবো, আমরা এনজয় করতে পারবো, ঠিক আছে। কিন্তু এই যে চাঁদের আলোটা এলো কোথা থেকে? সূর্য যদি আলো না দিত তাহলে তো চাঁদ আলো পেত না। তাহলে চাঁদ কিন্তু এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করার মতো, যে এখানে দুটো ব্যাপার হচ্ছে। এক হচ্ছে সূর্য থেকে যখন আলো আসছে, চাঁদের ওপর আলোটা পড়ছে, তখন প্রথম কাজ হচ্ছে চাঁদ আলোকিত হচ্ছে, ঠিক আছে। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে চাঁদ সেই আলোটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। চাঁদের আলোটা যদি আমার একটা দিঘির জলে পড়ে, তখন আমি দিঘির জলটাকে দেখব বেশ টলমল করছে। চাঁদের আলোটা যদি একটা ফুলে, একটা সুন্দর একটা গন্ধরাজ ফুলের ওপর পড়েছে, তখন আমি দেখব যে বাহ কি সুন্দর গন্ধরাজ ফুলটা ফুটে রয়েছে, জ্যোৎস্না রাত্রিরে গন্ধরাজ, জ্যোৎস্না রাত্রিরে রজনীগন্ধা ফুটে রয়েছে। সেই রজনীগন্ধাটাকে আমি দেখতে পাই শুধুমাত্র কিন্তু ওর ওপরে চাঁদের আলো
আলোটা পড়েছে বলে তবেই দেখতে পাই, তাহলে চাঁদের এই যে সূর্য থেকে, বা চাঁদ আলো থেকে পাচ্ছে না, সূর্য থেকে পাচ্ছে, তা চাঁদ যে সূর্য থেকে আলোটা পাচ্ছে, এখানে এই যে এখানে দেখো, এখানে কিন্তু সেই আলোটা, যে আলোটা সূর্য থেকে নিয়েছে, সেটা দুটো কাজ করছে। প্রথম কাজ হচ্ছে সে চাঁদকে আলোকিত করছে, আর দ্বিতীয় কাজ হচ্ছে সেই শক্তিটা পেয়ে চাঁদ আবার সেই আলোটা অন্যের ওপর রিফ্লেক্ট করে অন্য কিছুকে আমাদের দেখতে সাহায্য করছে। তো সেই জন্যেই এখানে বলেছে যে চিৎছায়া, এই যে চৈতন্য, মনের মধ্যে যে চৈতন্যর যে ছায়াটা পড়ছে, যাকে আমরা বলছি চিৎছায়া, কিংবা যাকে আমরা বলছি আভাস চৈতন্য বা প্রতিবিম্ব চৈতন্য, রিফ্লেক্টেড কনসাসনেস, আর এই কাজটাকে বলা হচ্ছে ছায়া প্রবেশ। মনের মধ্যে যে ছায়াটা একটা প্রবেশ করছে, এইটা কিন্তু এই মনটাকে, মন বলতে এখানে বুদ্ধিকেই বলছে, কারণ মন মানে মনস বলছে, মনসের কাজ, মেন কাজটা কিন্তু করে বুদ্ধি। কারণ যদি আমরা দেখি যে সংকল্প বিকল্পাত্মিকা মনসের বা অন্তঃকরণের আমরা এর আগে যে 4টে ভাগ দেখেছি, তার মধ্যে যে শুধু যে ইনডিসিশনে ভোগে, সংকল্প এটা না ওটা, এটা না ওটা, আমি একটা ফুল দেখে আমি গোলাপ ফুল দেখে গোলাপ ফুলই বলছি, আমি গোলাপ ফুল দেখে তো আর বলছি না যে ওটা একটা খরগোশ। তো এই যে নির্দিষ্টভাবে বলছি, সে তাহলে কে বলছে? নিশ্চয়াত্মিকা কে করছে? বুদ্ধি। সেই জন্যে এখানে বলা হচ্ছে বুদ্ধি। তাহলে এই চিৎছায়া, এই যে চৈতন্যর যে আলোটা কোথায় কাকে রিফ্লেক্ট করছে? বুদ্ধিকে রিফ্লেক্ট করছে। সেই জন্যেই বলছে যে চিৎছায়া বেশত বুদ্ধৌ, এই যে বুদ্ধি, সেটা দুটো ভাগে ভাগ হচ্ছে। এক হচ্ছে বুদ্ধি নিজে আলো পাচ্ছে, সে তার মধ্যে একটা অহম, এবার আলো পাচ্ছে মানেই কি, সে একটা নিজেকে আমি একটা কেউ বলে মনে করছে, তার একটা এক্সিস্টেন্স এসে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে অহংকৃতি বা ইগোইটি, এই যে অহংবোধ। আর একটা হচ্ছে সে সেই আলোটা দিয়ে অন্য কাজগুলো করছে। এবার যে মুহূর্তে আমি বলে আলাদা হয়ে গেলাম, তখনই কিন্তু আমি অন্য কাজগুলো করতে শুরু করছি। তখন আমার মন বিভিন্ন জিনিস ভাবছে। মন কি করে কাজ করে? না, মন বৃত্তির সাহায্যে, থট ওয়েভসের সাহায্যে কাজ করে। সেইটাকেই বলা হচ্ছে অন্তঃকরণ। তাহলে এখানে বলছে যে বুদ্ধির যেটা অ্যাপিয়ার্স টু পজেস, যেটাকে মনে হচ্ছে, বুদ্ধির মনে হচ্ছে যে তার মধ্যে একটা এই প্রকাশ আছে, সেই প্রকাশটা, বুদ্ধির মধ্যে যে প্রকাশ বা চৈতন্য, চেতনা, বুদ্ধির বা মনের মধ্যে যে মনটা যে মনটা কিন্তু আদপে জড়। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, আমাদের স্থূল শরীরটা যেরকম জড় বস্তু, সূক্ষ্ম শরীরটাও কিন্তু আসলে জড় বস্তুই, সেটা হয়তো সূক্ষ্ম। যেটা স্থূল শরীরটা আমাদের পঞ্চভূতে দিয়ে, স্থূল অংশ দিয়ে তৈরি হয়েছে, আর সূক্ষ্ম শরীরটা আমাদের পঞ্চভূতের সূক্ষ্ম অংশ দিয়ে তৈরি হয়েছে। এইটাই তফাৎ। এটা আমরা তত্ত্ববোধে পড়েছি, পঞ্চীকরণ। তা হচ্ছে তো সেই একই পঞ্চীকরণ দিয়েই। সুতরাং সেটা কিছু বস্তু দিয়ে তৈরি হচ্ছে, মানে সে নিজেও বস্তু, সুতরাং সে জড়। তাহলে সে যদি জড় হয়, তাহলে সে কাজ করতে পারবে না। তাহলে সে কাজ কি করে করছে? সে কাজ করছে কারণ তার মধ্যে ওই যে কনসাসনেস, যে অরিজিনাল কনসাসনেস, তার ছায়াটা, তার রিফ্লেকশান পড়ে সেই যে রিফ্লেক্টেড কনসাসনেস, সে মনে করছে যে এর মধ্যে একটা বেশ কনসাসনেস আছে। যেরকম আমি যদি একটা আতশ কাঁচ, একটা ম্যাগনিফাইং গ্লাস সূর্যের আলোতে মানে ফোকাসে ঠিকমতো ধরি, তাহলে সেই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়েও আমি একটা প্রতিবিম্ব সূর্য দেখতে পাবো। সেই প্রতিবিম্ব সূর্যটা কাগজে ফেললে কাগজটা পুড়েও যাবে। তো প্রতিবিম্বটার ওটা কিন্তু নাথিং বাট এ রিফ্লেকশান, সেটা তো আর আসল সূর্য নয়। কিন্তু ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দিয়ে যে প্রতিবিম্বটা, যে ছায়াটা পড়েছে, সেই ছায়াটার কিন্তু অতটাই ক্ষমতা আছে সূর্যের মতো যে কাগজটাকে পুড়িয়ে দিতে পারে, মানে তারও মধ্যে কিন্তু ওই তাপটা রয়েছে, সেই পাওয়ারটা, সেই এনার্জিটা রয়েছে। তো এখানেও সেটাই হচ্ছে। মন কিন্তু ধরে নাও সেই আতশ কাঁচটা, এবার আতশ কাঁচটার মধ্যে দিয়ে কিন্তু ওই যে প্রতিবিম্ব সূর্যটা, সেই চৈতন্যটা
যে ব্রহ্মণ যে রিফ্লেক্টেড হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। সেই প্রতিচ্ছবিটার মধ্যেও কিন্তু যথেষ্ট পাওয়ার আছে, সেই অরিজিনাল কনসাসনেসের কিছু পাওয়ার সেই প্রতিবিম্বর মধ্যে আছে, যে পাওয়ারটা দিয়েও কাজগুলো করতে পারছে, যে পাওয়ারটা দিয়েও চোখকে বলছে যে দেখো একটা ফুল, দেখো গাছ কি সুন্দর, বাড়ির ডিজাইনটা কি সুন্দর, দেখো এই জামার রঙটা কি ভালো, এই যে বলছে দেখো শোনো কি সুন্দর একটা গান ভেসে আসছে, দেখতো কোথা থেকে গানটা ভেসে আসছে, এই যে কথাগুলো কাজগুলো করার জন্য নির্দেশগুলো দিচ্ছে, সেইটার পেছনের শক্তিটা কিন্তু সেই আসল অরিজিনাল কনসাসনেসের। তাহলে এবারে এই বুদ্ধিটা দুটো অংশে, এই যে রিফ্লেকশনটা হয়ে রিফ্লেক্টেড কনসাসনেস, এটার দুটো ভাগ, একটা হচ্ছে অহংকৃতি বা ইগোইটি, আর অন্যটা হচ্ছে অন্তঃকরণ। এই নাম দুটো আরেকবার বলবি? অহংকৃতি আর অন্তঃকরণ। তো এইখানে এইটাকে বোঝবার জন্যে আমাদের ওই সূর্য, চন্দ্র আর পৃথিবী, এই উদাহরণটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে যে আমরা সুন্দর জ্যোৎস্না রাত্রে, পূর্ণিমার জ্যোৎস্নার আলোতে আমরা পৃথিবীটাকে দেখছি, কিন্তু চাঁদ আলোটা পেল কোথা থেকে? চাঁদ কিন্তু আলোটা পেয়েছে সূর্যের কাছ থেকে। এবার সূর্যের কাছ থেকে আলোটা পেয়ে প্রথমে তো আমি সুন্দর আকাশে সুন্দর চাঁদটাকে দেখতে পাচ্ছি, তার মানে প্রথম কাজ হচ্ছে চাঁদটা আলোকিত হয়েছে। এবার এই যে চাঁদটা আলোকিত হলো, এইটাকেই বলা হচ্ছে যে তার মধ্যে একটা সত্তা এলো, এটাকে বলা হচ্ছে দ্রব্য অংশ। অহংকৃতিকে বলা হচ্ছে দ্রব্য অংশ, তার মানে সেটা হচ্ছে তার সত্তা। ঠিক আছে, এবারে সেই দ্রব্য অংশটা, এবারে সে এই আলোটা এবার পৃথিবীর অন্য সব কিছুর জিনিসের ওপরে সে ফেলছে, আলোটা ফেলছে, রিফ্লেক্টেড হয়ে আমি দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে কাজ। এই যে আলোটা যাচ্ছে তরঙ্গ আকারে যাচ্ছে, সেই রকম মনের মধ্যে মনের যে শক্তিটা, সেটাও এই বিভিন্ন ইন্দ্রিয়র মধ্যে দিয়ে কিভাবে আসছে, ওই তরঙ্গ আকারেই কিন্তু যাচ্ছে। সেই তরঙ্গটাকেই আমরা বলি বৃত্তি বা চিন্তার তরঙ্গ। এই যে আমরা বলি চিন্তার তরঙ্গ, তো সেই তরঙ্গ আকারেই যাচ্ছে। এই যে যাওয়া কাজটা করছে, এইটাকে বলা হচ্ছে অন্তঃকরণ, যেটা হচ্ছে ওর বৃত্তি অংশ। তাহলে আমাদের মনস বা বুদ্ধির, মন বলতে এখানে মেনলি বুদ্ধিটাকেই বোঝাচ্ছে, বা মনস যেটা মাইন্ড, তার দুটো অংশ, একটা হচ্ছে তার দ্রব্য অংশ যেটার নাম দিয়েছি অহংকৃতি, আর একটা হচ্ছে যে তার বৃত্তি অংশ, যেটা আমাদের থটের আকারে, চিন্তার আকারে যাচ্ছে, সেটার কাজ, সেটাকে আমরা বলছি অন্তঃকরণ। ঠিক আছে, এই অহংকৃতি আর অন্তঃকরণটা কি বোঝা গেছে? অন্যরা কিছু বলতে চাও? চাঁদ আলোকিত হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে দ্রব্য অংশ। হ্যাঁ, চাঁদ আলোকিত হয়ে একটা চাঁদ বলে দেখা যাচ্ছে, তো তার মানে সেটাও তো একটা দ্রব্যই হলো, যেটাকে আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে আরেকটা এক্সাম্পল, বৌদির পছন্দের সমুদ্র আর ঢেউয়ের এক্সাম্পলটা এখানে যদি আমরা ধরতে পারি, তাহলে এই যে সমুদ্রটা হচ্ছে একটা হিউজ ওয়াটারের সোর্স, ওয়াটার বডি, ওয়াটার সোর্স। হ্যাঁ, যেরকম সূর্যটা একটা হিউজ আলোর একটা সোর্স, এবার তার মধ্যে থেকে একটা সামান্য অংশ নিয়ে ঢেউটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার ঢেউটারই ওঠা পড়া হচ্ছে। এবারে এই যে ঢেউটা যে তৈরি হয়েছে, সেটা তো ওই যে সমুদ্রের অগাধ অসীম জলরাশি, তারই একটা অংশ নিয়ে তো এই ঢেউ, একটা সিঙ্গল ঢেউ তৈরি হচ্ছে।
তো ঢেউটার মধ্যে তাহলে কি আছে? ঢেউটার মধ্যে সেই একটু জলই আছে, সেই সমুদ্রেরই খানিকটা জল আছে। তো সেইটাকে বলা হচ্ছে, কিন্তু সেই জলটা একটা পার্টিকুলার শেপ নিয়েছে এবং সেটা একটা পার্টিকুলার নামে আমরা তাকে চিনছি, একটা নাম আর রূপ হয়ে গেছে তার, যাকে আমরা ঢেউ বলছি, যাকে আমরা চাঁদ বলছি। তাহলে আচ্ছা, বুঝলাম। মানে আমার ভাস্ট ওশান ওয়াটারের মধ্যে থেকে আমি সামান্য একটা অংশ নিয়ে একটা ঢেউ তৈরি হয়েছে। সেই ঢেউটা ওই জল ছাড়া কিন্তু আর কিছুই নয়। এবার সেই খানিকটা জল নিয়ে যে ঢেউটা তৈরি হচ্ছে, তাহলে ঢেউয়ের মধ্যে দ্রব্য কি? জল। তা সেইটা হচ্ছে ঢেউয়ের দ্রব্য অংশ। কিন্তু খানিকটা জল নিয়ে সে একটা পার্টিকুলার শেপ অ্যান্ড নেম, যেই শেপ আসছে বস্তু, যেই একটা ফর্ম আসছে, আকার আসছে, সঙ্গে সঙ্গে তার একটা নাম আসছে, সেই নামটাকে আমরা নাম দিয়েছি ঢেউ। সেটাকেই বলছে অহংকৃতি। মানে কি? সে সমুদ্রের পুরো সমুদ্র থেকে আলাদা হয়ে গেল তো ঢেউ। আমি তো ঢেউকে ঢেউ বলে চিনছি, আমি তো ঢেউকে আর শুধু সমুদ্র বলেই চিনছি না, সমুদ্র তো বটেই, কিন্তু সে সমুদ্রের ঢেউ। তার মানে কি? আমার একটা নাম, আমিত্ব এসে গেল, সেইখানেই হচ্ছে অহংকৃতি, অহংবোধ এসে গেল, ইন্ডিভিজুয়ালিটি এসে গেল, তাই ওটাকে বলছে অহংকৃতি। ওই যে মুহূর্তে সেপারেট করছি সেই মুহূর্তেই অহংটা আসছে। হ্যাঁ, মানে আমি একে একটা আলাদা নাম দিয়ে চিনছি। সমুদ্র একটা ঢেউ একটা আলাদা, তাই জন্য। হ্যাঁ, মানে আচ্ছা, ওই জন্য অহংকৃতি হ্যাঁ আলাদা হচ্ছে বলে। হ্যাঁ, কিন্তু সমুদ্র থেকে ঢেউটা কিন্তু আসলে আলাদা নয়। কিন্তু আমি আসলে যেটা বলেছিলেন যে জলটা সরিয়ে নিলে কিছুই থাকবে না, হ্যাঁ, তো সমুদ্র থাকবে না, ঢেউ থাকবে না। হ্যাঁ, কিন্তু আপাতত একটা ঢেউ হিসেবে সে আমার সামনে এসেছে, তাই আমি ওকে আর শুধু সমুদ্র না বলে ওকে আমি ঢেউ বলছি। তো যেই মুহূর্তে ওর একটা আলাদা, সমুদ্রের থেকে আলাদা একটা নাম হয়ে গেল ঢেউ, তার মানে ওর মধ্যে একটা আলাদা একটা ইন্ডিভিজুয়ালিটি এসে গেল, একটা অহংবোধ এসে গেল, সেইটাকেই বলছে অহংকৃতি। এবার এই অহংকৃতিটা কোত্থেকে এলো? এই অহংকৃতিটা এলো দ্রব্য থেকেই। জল না থাকলে তো আর হতো না। তো সেই জন্য সেটাকে বলা হচ্ছে দ্রব্য অংশ, যেটা হচ্ছে ওর মেটিরিয়াল। আর সে এবারে এই ঢেউটা কী করছে? ঢেউটা ওঠানামা করছে, ঢেউটাই কাজ করছে, চাঁদটাই আলো দিচ্ছে। তা এবারে কিন্তু আমি কিন্তু রাত্রিবেলা যখন দেখছি তখন কিন্তু বলছি না আমি কিন্তু সূর্যের আলোয় দেখছি রজনীগন্ধা ফুলটা, আমি কিন্তু বলছি চাঁদের আলোয় রজনীগন্ধা দেখছি, তাই না? তাহলে কাজটা কে করছে? কাজটা তো করছে ওই নতুন জিনিসটা, চাঁদ। তাহলে চাঁদের একটা কাজ এসে যাচ্ছে। সে এবার সেই কাজটা সে কী করে করছে? সেটা ওই বৃত্তি, এই ওয়েভের ওঠা পড়া, সেই যে ওঠা পড়া, এই কাজটা, সেটা এবারে এই চৈতন্য কী করে কাজ করছে? চৈতন্য তার বৃত্তি বা চিন্তার মাধ্যমে সব সময় চিন্তা তরঙ্গ একটা চলছে, এবং এই সব সময় চিন্তা তরঙ্গ চলছে বলেই কিন্তু আমি আমার মন আছে এটা বুঝতে পারি। নইলে মন আছে আমি জানবো কী করে? মনের মধ্যে সারাক্ষণ চিন্তা উঠছে বলেই কিন্তু মন আছে এটা আমি বুঝতে পারছি। তো সেই জন্যে সেটাকে তখন সেটাকে বলছে তার বৃত্তি অংশ বা কাজ, সেটাকে তার নাম দিয়েছি অন্তঃকরণ। এবারে তাহলে এখানে 5টা জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে যে কিভাবে CR2 আর CR1 ফর্ম হয়েছে, মানে দৃক 1 এবং দৃক 2 কীভাবে ফর্ম হয়েছে। এবার কিভাবে ফর্ম হয়েছে সেটা কিন্তু আমরা, বিশেষ করে CR1 কিভাবে ফর্ম হয়েছে সেটা আমরা সেই ওই যে বললাম তত্ত্ববোধে আমরা সেই পড়েই এসেছি, পঞ্চীকরণ। সেই মায়ার যে 3 বা প্রকৃতি, তার যে 3 গুণ সত্ত্ব রজ তম, সেই সত্ত্ব রজ তম থেকেই পঞ্চতন্মাত্রা এসেছিল, সেই পঞ্চতন্মাত্রা থেকেই পঞ্চমহাভূত এসেছিল। এবার তারা বিভিন্ন পারমিউটেশন কম্বিনেশনে মিলিত হয়ে এই সমস্ত এই জগৎ সৃষ্টি করেছে, তাই না? তো কাজেই আমাদের যে জগৎও সৃষ্টি করেছে, আবার আমাদের চোখ কান নাক এগুলোও তৈরি করেছে। তো কাজেই আমাদের জ্ঞানেন্দ্রিয় কিভাবে তৈরি হয়েছে পঞ্চীকরণের মাধ্যমে, সেটা আমরা দেখে এসেছি। আর আমাদের এবারে CR2 যেটা মন কিভাবে তৈরি হয়েছে? মনও কিন্তু একটা বস্তু, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র মতো মনটাও কিন্তু একটা জড় বস্তুই। সেটা হয়তো সূক্ষ্ম, এই চোখ কানের মতো এরকম স্থূল নয়, মনটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সে বস্তু তো বটেই, সে জড়ও বটে। কারণ সে জড় পদার্থ দিয়ে, বস্তু দিয়ে তৈরি হচ্ছে। কোন বস্তু দিয়ে তৈরি হচ্ছে?
না এই যে পঞ্চ তন্মাত্রা তাদের মধ্যে যে সত্ত্বগুণ ছিল সেই সত্ত্বগুণ দিয়ে মন তৈরি হয়েছে। তাহলে মন কি দিয়ে তৈরি হলো? পঞ্চভূতের যে সত্ত্ব অংশ ছিল সেই সত্ত্ব অংশ দিয়ে মন তৈরি হয়েছে। এবার মনের তাহলে কাজ কি? না মনের কাজ হচ্ছে যে যে সেলফ বা চৈতন্য থেকে সে আলোটা বা প্রকাশটাকে সে টেনে নিচ্ছে, আকর্ষণ করছে, করে নিজে প্রকাশিত হচ্ছে এবং সেই প্রকাশ, সেই আলোটা সে অন্য অন্য জ্ঞানেন্দ্রিয়গুলোর মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে মনের কাজ। তাহলে প্রথম প্রশ্ন এই হচ্ছে, জায়গাটা আরেকবার বলবি? এই হ্যাঁ হ্যাঁ মন তাহলে এখানে চৈতন্যটাকে চাঁদের টেনে- অ্যানালজিটা দেওয়া যাবে? চাঁদের অ্যানালজিটা কি করে দিবি আরেকবার বল, একটু বল। এই যে বললি না মন সৃষ্টি হচ্ছে এবং সে কাজ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে চাঁদ আলোকিত হয়েছে, আলোকিত হচ্ছে এবং হ্যাঁ হ্যাঁ, এবং সেই আলোটা, কিন্তু মন এখানে সৃষ্টিটা কিভাবে হচ্ছে সেটা আলাদা কথা। তো 1 নম্বর প্রশ্নই হচ্ছে দৃক 1 আর দৃক 2 কিভাবে সৃষ্টি হয়েছে। তো দৃক 1 বা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমরা দেখেছি যে পঞ্চীকরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সে আগে আমরা দেখেছি তত্ত্ববোধে। ওই ওই প্রকৃতির যে 3 গুণ, তার থেকে যে আমাদের ক্ষিতি অপতেজ মরুদ বোম বা আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী এসেছিল, সেগুলোই বিভিন্ন প্রপোর্শনে মিশে টিশে আমাদের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তৈরি হয়েছিল। ঠিক আছে? তো তার মানে দৃক 1 তৈরি কী করে হয়েছে আমি জেনেছি। আর দৃক 2 বলছে, দৃক 2ও কিন্তু দৃক 1-এর মতোই বস্তু এবং সেটাও কিন্তু ওই পঞ্চীকরণ দিয়েই হয়েছে। কেবল সেই পঞ্চীকরণটা কি হয়েছে না সূক্ষ্ম এলিমেন্টের পঞ্চভূতের যে সূক্ষ্ম অংশ বা যে তন্মাত্রা, তার যে সত্ত্ব অংশ, শুধুমাত্র সত্ত্ব অংশ, তাই দিয়ে মনটা তৈরি হয়েছে। ওই জন্যে মনটা ভীষণ সূক্ষ্ম, কারণ যত তম ঢুকবে তত সে ভারী হয়ে যাবে। ওই জন্যই যে বলছে যে মনটা হচ্ছে সূক্ষ্ম, কারণ মনটা সত্ত্ব দিয়ে তৈরি বলে সূক্ষ্ম। এই যে ঠাকুর যে হাত মাপতেন বা এসব করতেন, ওই যত সূক্ষ্ম হবে তত সেটা হালকা হবে। তা মনটাও তো সবচেয়ে হালকা, কারণ মনটা শুধুমাত্র সত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, সত্ত্বগুণ দিয়ে তৈরি হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আচ্ছা সোমা, 1 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, মানে আমি ওটা লিখছিলাম তো লিখতে পারিনি। মন চৈতন্যকে টেনে নিচ্ছে, ও নিয়ে সেই আচ্ছা, হ্যাঁ, চৈতন্যের এটা ওই জায়গাটা। ওটা ওটা পরে, ওটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্নর পরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তাহলে দৃক 3 যেটা সাক্ষী, যে CR3, সে কিভাবে এসছে। বলছে সেটার উত্তর হচ্ছে সে বাপু আসেনি, সে চিরকালই ছিল, তার কোনো আসা যাওয়ার ব্যাপার নেই, সে চিরন্তন, সে ইটারনাল, সনাতন। তাহলে 2 নম্বর উত্তর হয়ে গেল। দৃক 2 এইবারে হচ্ছে যে এবারে হচ্ছে যে ফাংশন। তাহলে এইখানে হচ্ছে যে মনের যে ফাংশনটা কি করছে, সেইখানে বলছে যে মন এই যে চৈতন্য আছে, অরিজিনাল চৈতন্য যে চিত, সেখান থেকে সেই যে শক্তিটাকে সে টেনে নিচ্ছে, বা প্রকাশটা, চৈতন্য বলো, চেতনাটা, প্রকাশটা, আলোটা, যাই বলো, যে ভাষাটাই বলো, যে সে সেটাকে টেনে নিচ্ছে। নিয়ে কি করেছে, প্রথমে সে নিজে প্রকাশিত হচ্ছে আর সেই প্রকাশটা সে আবার জ্ঞানেন্দ্রিয়দের দিচ্ছে। তাহলে মনের 2টো কাজ হলো। তাহলে আমরা যে মনে করি যে মন, আমাদের কাছে মনে হয় যে মনটা তো একটা চেতন, মন সব সময় কত কাজ করছে। মন কিন্তু আসলে জড়, মন কিন্তু কাজ করে না। মন যেটা কাজ করছে সেটা হচ্ছে ওইটাই, সে কিন্তু ওই চৈতন্যের আলোতেই আলোকিত হয়ে মনটা কিন্তু কাজ করছে এবং সেই আলোটাই সে অন্যদের মধ্যে জ্ঞানেন্দ্রিয়কে ছড়িয়ে দিচ্ছে। ওই যেটা বলল নীলাঞ্জনা, যে আমাদের মানে মনটা হচ্ছে চাঁদ, সেটা আমাকে মনে রাখতে হবে। সূর্য, চন্দ্র আর পৃথিবীর মধ্যে মনটা হচ্ছে চাঁদ।
এবার সেই চাঁদের আলোয়, তার মানে আমি শুধুমাত্র সূর্যের আলোয় ডাইরেক্ট কিছু দেখছি না, ধরে নিতে হবে যে আমি চন্দ্রের আলোয় দেখছি, কারণ সূর্যের বেশি কাছে গেলে তো আমি পুড়ে যাব। কিন্তু সেই জন্যেই এবার এই যে মনটাকে এরকম চেতন বলে মনে হচ্ছে কেন, কারণ সে ওই সাক্ষীর সবচেয়ে কাছে আছে, সেই জন্যেই তাকে মনে হচ্ছে চেতন, তার মধ্যে চৈতন্য রয়েছে। কিন্তু সেইটা হচ্ছে রিফ্লেক্টেড কনসাসনেস। এবার একটা কথা বলছি, হ্যাঁ, মন যদি শুধুই সত্য দিয়ে তৈরি, তাহলে তো মনটা একেবারে ভীষণ শুদ্ধ হবে, আর সেখানে তো কোনো খারাপ কিছু থাকবে না। না সেইখানে তো সেটার উপরে তো এই যে ছায়াটা পড়ছে, ছায়াটা মানে সেটাকেই তো অন্য অন্য জিনিস দিয়ে আমি কালি মাটি করে ফেলেছি। ও আচ্ছা, মানে আসলে আবরণ। সে শুদ্ধই, মাসিমা যেটা বলছেন হ্যাঁ, সত্য দিয়ে তৈরি বলে সে শুদ্ধই, এখন হ্যাঁ, তার উপর এখন ইগনোরেন্সের আবরণ। আবরণের না, হ্যাঁ হ্যাঁ, আবরণ। এইখানেই হচ্ছে আরেকটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে তুমি এখানে তুমি একটা জিনিস ভাবো, যে তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এবার তুমি হচ্ছো ইন্ডিপেন্ডেন্ট, তুমি আয়নার সামনে দাঁড়াতে পারো, না দাঁড়াতে পারো। তুমি ঘরের মধ্যে 10টা আয়না আছে, তুমি 1 নম্বর আয়নার সামনে দাঁড়াতে পারো, 7 নম্বর আয়নার সামনে দাঁড়াতে পারো, ঠিক আছে? তাহলে তোমার সেই স্বাধীনতাটা আছে, সেই স্বাধীনতাটা হচ্ছে ওই চৈতন্যর, ওই 1 নম্বর যে আসল চৈতন্য যে তার, ঠিক আছে? এবারে তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো, এবার যে মুহূর্তে তুমি আয়নার সামনে দাঁড়ালে সেই মুহূর্তে একটা তোমার রিফ্লেকশান তৈরি হলো। এবার ওই যে রিফ্লেকশানটা তৈরি হয়েছে সেইটা হচ্ছে রিফ্লেক্টেড কনসাসনেস, যে কিনা ওই সত্যগুণ দিয়ে তৈরি, যে কিনা শুদ্ধ, তোমার ভাষায় তুমি যেটা বলছো সে কিন্তু শুদ্ধই, কিন্তু তাকে তুমি দেখতে পাচ্ছ কি করে, ওই সামনের ওই আয়নাটা রয়ে গেছে। এবার ওই আয়নাটাই যত ঝামেলা করেছে, এবার আয়নার ওপরে যত মোটা তেলকালি পড়বে তত তুমি দেখবে, তোমার ওই রিফ্লেক্টেড কনসাসনেসটাকে তুমি তত খারাপ, তত ঘোলা দেখবে, তুমি দেখতে পাচ্ছ না। আচ্ছা। তাহলে চিৎ ছায়া হচ্ছে রিফ্লেক্টেড কনসাসনেস, আর মাইন্ড হচ্ছে রিফ্লেক্টিং মিডিয়াম। তাহলে এই যে রিফ্লেক্টেড কনসাসনেস, ওটা তো ছায়া, এই যে এখানে প্রথমেই বলেছে চিৎ ছায়া আবেশত বুদ্ধৌ, মানে চিৎ ছায়াটা বুদ্ধিকে আবিষ্ট করে ফেলছে। হ্যাঁ, মানে ওই চিৎ ছায়াটাই হচ্ছে যে রিফ্লেক্টেড কনসাসনেসটা, যেটা ওই ওই পেছনের রিফ্লেকশানটা, ছায়াটা, আর সেটা ছায়াটা কোথায় পড়ছে, সেই মাইন্ডের ওপরে, বা ওই যে রিফ্লেক্টিং মিডিয়ামটা হচ্ছে মন, বা এখানে যেটা বলছে বুদ্ধির ওপরে ওইটা পড়ছে, পড়ে সে এবারে কি করছে, যে কনসাসনেস ফলস অন দ্য মাইন্ড অ্যান্ড ইট বিকামস ইলুমিনেটেড, গেট এক্সপিরিয়েন্স অ্যাট দ্য সেম টাইম, মাইন্ড বিকামস ইলুমিনেটর অর নোয়ার অ্যান্ড সেন্ডস এনার্জি টু দ্য সেন্সারি অবজেক্টস। মনই কিন্তু বিকজ অফ, আর এটা যেহেতু এটা ওই চৈতন্য সবচেয়ে কাছে রয়েছে, সেই জন্যে মনে হচ্ছে যে ওই মাইন্ডটা, মানে সেটার ও হচ্ছে, ওর মধ্যেও চেতনা রয়েছে। আর যদি ওই চৈতন্য না থাকে, অরিজিনাল চৈতন্য যদি না থাকে, সূর্য যদি না থাকে, তাহলে চাঁদ কিছুই করতে পারবে না, তাহলে মাইন্ড ক্যানট বি অ্যাক্টিভ। ওই জন্যেই যেটা বলেছে, যেটা ওই সুজাতাদি যেটা প্রশ্ন করলেন তখন, সেটাই বলেছে যে এই যে আমাদের মৃতদেহটার কথা যখন বলা হচ্ছে, সেখানে কিন্তু সেটাও কিন্তু কনসাস, মানে সেটাও কিন্তু সেই ব্রহ্ম ছাড়া তো কিছু নয়। সুতরাং কনসাসনেস, চৈতন্য কিন্তু সেখানেও আছে, কিন্তু যেহেতু ওই মাইন্ডটা সূক্ষ্ম শরীর থেকে বেরিয়ে স্থূল শরীর থেকে বেরিয়ে চলে গেছে, রিফ্লেক্টিং মিডিয়ামটা চলে গেছে, সেই জন্যে ওই স্থূল শরীরটা, মানে স্থূল শরীরটা ওর অস্তিত্ব সম্বন্ধে অ্যাওয়্যার নয়। স্থূল শরীরটাও কিন্তু সেই ব্রহ্ম দিয়েই তৈরি, কিন্তু সে কিছুই জানছে যে আছে, সে সেটা জানতে পারছে না। কেন? কারণ তার মধ্যে ওই রিফ্লেক্টিং মিডিয়ামটা নেই, তাই সে ওইরকম জড় হয়ে পড়ে রয়েছে, সে আছে কি নেই সে সেটা জানতে পারছে না।
ঠিক আছে, এটা বোঝা গেছে? তা এখানে এইটাই, এই যে মন কিভাবে দেখার কাজটা করে সেটাই এখানে বলেছে যে মন যখন কোনো জিনিসকে দেখে তখন কি করে, যে সে মন কিন্তু দেখছে কোনো জিনিসকে, দেখছে কিন্তু এই জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমেই। তখন সে ওই জ্ঞানেন্দ্রিয়র মধ্যে দিয়ে এই চিন্তার বৃত্তি তরঙ্গটা ওই জ্ঞানেন্দ্রিয়র মধ্যে দিয়ে পাঠিয়ে সেই যে জিনিসটাকে দেখছিল বা শুনছিল সেইটার ওপরে ওই ওই বৃত্তিটাকে বা ওই এনার্জিটাকে তার উপরে ফেলছে। তখন ওই এনার্জিটা আবার সেই অবজেক্টটাকে জেনে সেটা আবার ওই জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে সেই মনের আবার ফিরিয়ে আনছে, প্রসেস হচ্ছে, এবং সেটা মন আবার বলছে যে এটা আমি দেখেছি। তো এইখানে দক্ষিণামূর্তি স্তোত্রর যে চতুর্থ যে ভার্সটা আছে সেটাকে উল্লেখ করা যেতে পারে। সেটা হচ্ছে যে নানা ছিদ্র ঘট উদর স্থিত মহাদীপ প্রভাভাস্বরম জ্ঞানম যস্য তু চক্ষুঃ আদিকরণ দ্বারা বহিঃ স্পন্দতে জানামি ইতি তম এব ভান্তম অনুভাতি এতদ সমস্তম জগৎ তস্मै শ্রী গুরুমূর্তয়ে নমো ইদম শ্রী দক্ষিণামূর্তয়ে। পরের অংশটা ছেড়ে দেন, প্রথম অংশটা যেটা বলছে যে মনে করো যে একটা এই যে আজকাল সেই মাটির বিভিন্ন সব লাইটের শেডগুলো হয়েছে না, যেগুলো বিভিন্ন ডিজাইন করা, সব কাটা কাটা খাঁজ কাটা ডিজাইন করা আছে, তো সেই রকম ধরে নাও যে ওই রকম একটা মাটির একটা শেড, তুমি একটা প্রদীপে, একটা খুব বড় প্রদীপ খুব জ্বলছে, সেই প্রদীপটার ওপরে ওই শেডটা দেয়া আছে যাতে অনেকগুলো ছিদ্র আছে। এবার সেই যে ছিদ্রগুলো, এই ছিদ্র কোনটা না, এই ছিদ্র হচ্ছে আমাদের এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা হচ্ছে ওই ছিদ্র। তাহলে এই যে প্রদীপটা যে জ্বলছে, সেই প্রদীপের আলোটা ওই ছিদ্র পথে গিয়ে আমাদের যে অবজেক্টগুলো আছে, যে বস্তুর ওপর গিয়ে আলোটা পড়ছে, তখন সেই বস্তুর ওপর যখন আলোটা ওই ছিদ্র পথে গিয়ে পড়ছে, তখন সেই বস্তুটায় পড়ার পর সেই আলোটা রিফ্লেক্টেড হয়ে আবার ওই ছিদ্রপথেই আবার ফিরে আসছে। অর্থাৎ মন আমাকে ওই যে প্রকাশটা বা জ্ঞানটা মনের সাহায্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে ওই জ্ঞানটা বস্তুর ওপরে গিয়ে পড়ছে বা আলোটা গিয়ে পড়ছে, তো পড়ে বস্তুটাকে আলোকিত করেছে। তারপর সেই রিফ্লেকশনটা আবার চোখের সাহায্যেই মনে এসে পড়ছে, তখন মন বলছে আমি একটা কিছু দেখেছি। এইটা হচ্ছে পুরো ব্যাপারটা। কিন্তু মন আলোটা কোত্থেকে পাচ্ছে? মন আলোটা পাচ্ছে ওই চৈতন্য থেকে, বা চৈতন্যর খুব কাছে আছে বলে। তা সবসময় মনে রাখতে হবে যে চাঁদ হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। চাঁদটা হচ্ছে আমাদের আয়না এবং তার প্রতিবিম্ব একসঙ্গে, দুটো কিন্তু একসঙ্গে আসছে। যে মুহূর্তে আয়না আসছে সেই মুহূর্তেই তার প্রতিবিম্বটা এসে যাচ্ছে, যেটা কিনা আমাদের প্রতিবিম্ব চৈতন্য বা আভাস চৈতন্য তার নাম। তো এইটা হচ্ছে এই 6 নম্বর ভার্স। তো এই একটা কথা জিজ্ঞেস করছি, পারফোরেটেড ব্যাপারটা কেন বলছেন? তা না হলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কোনোটাই যদি না থাকে, তাহলে মন কাজটা করবে কি দিয়ে? আমি বাইরের জগৎটাকে তো দেখা যাবে, বাইরের জগৎটা দেখবার জন্য আমাদের ফার্স্ট মানে অ্যাপারেটাসটা হচ্ছে এই পঞ্চজ্ঞানেন্দ্রিয়। তা সেই পঞ্চজ্ঞানেন্দ্রিয়ই হচ্ছে এই 5টা ছিদ্র। আচ্ছা, এইটা হচ্ছে 6 নম্বর। এটা কি বোঝা গেছে? 6 নম্বরে অ্যাকচুয়ালি এই দুটো জিনিস বুঝতে হবে যে ওই মানে মনের দুটো অংশ, একটা দ্রব্য অংশ আর একটা বৃত্তি অংশ। একটা হচ্ছে অহংকৃতি বা অহংবোধ, আর একটা হচ্ছে যেটা তার বৃত্তি অংশ বা কাজ যেটা করছে সেটা হচ্ছে এই অন্তঃকরণ। এইটা হচ্ছে মেন, কারণ আমরা মনের ফাংশনালিটি নিয়েই জানতে চাইছি না, মনটাকেই জানতে হবে।
তবেই তো আমরা গিয়ে তারপরে কোথায় ধুলো পড়লো, কিভাবে ধুলো সরাবো, সেই সমস্ত প্রশ্ন আসবে। আর এই পারফরেশন যেটা জ্ঞানেন্দ্রিয়, এটা যার যেরকম সেই মতো তার পারসেপশন হবে। Right? হ্যাঁ, মানে ধর যার ওই যে যে যার হয়তো চোখটা, দৃষ্টিশক্তিটা নেই, সে অন্য অন্য অর্গানগুলো দিয়ে পারসিভ করছে। ওই যে আগের দিন বলেছি যে সেই পারসেপশানটা তার রং পারসেপশান, একটা মিস পারসেপশান হচ্ছে। আগের দিন সেটাই বলেছিল না, ভার্স নাম্বার 3-তে। ভীষণ জোরে। ও হ্যাঁ, ঠিক আছে। আর কেউ কিছু বলবে? বাকিরা কিচ্ছু কি বোঝা গেল আদৌ? আচ্ছা, দক্ষিণামূর্তির এটা কত নম্বর শ্লোক? 4 সরি, আমি 4 নম্বর শ্লোকটা মানে লেখা নেই, লিখে নেবো দেখে। নানা ছিদ্র ঘটোধর স্থিত মহাদীপ প্রভাভাস্বরম জ্ঞানম যস্য তু চক্ষু আদিকরণ দ্বারা বহিঃস্পন্দতে। একটু দেখে লিখতে হবে, এরকম করে হ্যাঁ হ্যাঁ, পারবো না। ওটাই স্তবকুসুমাঞ্জলিতে আছে। আচ্ছা, আর একটা কথা, এই 5টা ছিদ্র পথের এই আলো এসে পড়ছে নানা রকম জিনিসের ওপর, এবং সেইগুলো রিফ্লেক্টেড হয়ে আবার মাইন্ডে যাচ্ছে, তবে আমরা দেখছি। তবে আমরা এইটাই বলছি যে এটা দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, প্রথমে তো আমাকে মানে চোখ যে ওটার দিকে তাকাবে বা দেখছে আলোটা, মানে দেখার কাজটা, এই যে দেখার কাজটা স্থূলভাবে দেখলে মানে আমাদের বিজ্ঞান যেটা বলছে সেটাও তো সেটাই বলছে, যে যে কোনো জিনিসের ওপর প্রথমে লাইটটা এসে পড়ছে, তারপর সেই রিফ্লেক্টেড লাইটটা চোখের মধ্যে দিয়ে আমার রেটিনায় গিয়ে পড়ছে, গিয়ে একটা ইমেজ ফর্ম করছে, তখন ব্রেন বলছে যে এটা তুমি এই দেখেছো, তাই না? তো এখানে হ্যাঁ, তো এখানেও সেটাই বলছে। তাহলে লাইটটা কোত্থেকে আসছে? না, লাইটটা ওই মন থেকেই আসছে। মন তোমাকে চোখকে বলেছে ওদিকে দেখো, মানে এই যে চোখকে বলছে ওদিকে দেখো, সেটাও তো একটা মনই বলেছে, তা না হলে তো চোখ অন্য জিনিসও দেখতে পারতো হয়তো। তাহলে মানে বা ওই যে আমরা যেটা বলছি যে মন মানে চোখের সামনে অনেক কিছু হচ্ছে, আমি খেয়াল করছি না, তা চোখ যে দেখছে মানে চোখ খেয়াল করেছে। তাই খেয়াল করাটা, খেয়াল করতে কে বললো? খেয়াল করতে বলেছে তার মানে মনই বলেছে, কারণ মন না বললে তো ও তো জড় বস্তু, ও তো কিছুই করতো না। ওই যে মানে ওই যে মৃতদেহ, যার মন নেই, সে তো কিছু দেখতে পায় না, সে তো কিছু শুনতে পায় না, তুমি যতই চেঁচাও সে তো কিছুই উত্তর দেবে না, কারণ তার মধ্যে মন নেই, তাকে কেউ বলছে না যে তুমি শোনো। খেয়াল করার ব্যাপারটা, এই যে অ্যালার্ট থাকা, কনসিয়াস হয়ে থাকা, এটাই অ্যাওয়ারনেস, এটাই অ্যাওয়ারনেস। এই জিনিসটা গুরুদেবের কথা বলি, যে উনি এই জিনিসটা খুব মানে এটা বলতেন, নোটিস করতেন সকলের মধ্যে, সাধু ব্রহ্মচারী ভক্তদের মধ্যেও বলতেন, এই অ্যালার্টনেসটা যেন সব সময় থাকে, মন যেন কখনো জ্বরের মতো না হয়ে যায়। হ্যাঁ, সেই হ্যাঁ, অ্যালার্টনেসটা সবসময় দরকার না সবেতে। আর কেউ? হ্যাঁ, দীপাদি কিছু বলছিলেন, দীপাদি বলুন। বলছি এত সুন্দর করে বোঝাও, সব ঠিক আছে, কিন্তু অনেক কঠিন লাগছে আমার কাছে। বুঝতে তো পারছি, কিন্তু একটু কঠিন লাগছে। না, কঠিন তো অবশ্যই কঠিন। আবার কালকে আমি নিজেই ভুলে যাব এইটা। এখনই আজকেই যে দেখতে গিয়ে মহারাজের বক্তৃতাটা আবার শুনতে গিয়ে দেখলাম কিছুই মনেও নেই, বুঝতেও পারছি না। অনেক কিছু আরও হয়তো বলেছেন, কিন্তু সেটা দীপাদি মানে এটা ওর মুখ থেকে শুনছি বলে মানে 10 বার প্রশ্ন করতে পারছি, বা আরেকবার বল, এটা বলতে পারছি, বা ও অনেক সহজ করে বলছেন। মানে আমরা মহারাজদের বক্তৃতা শুনে এর মানে 100 ভাগের 1 ভাগও বুঝতে পারবো না। আমরা তো ওর কাছে তত্ত্ববোধ পড়েছি, মানে এত সুন্দর বলেছে যে ওটা আমাদের মানে মাথায় ঢুকে গেছে। হয়তো কিছু তথ্য ভুলে যাই, মুখস্থ তো করি না, কিন্তু বেসিক জিনিসটা খুব সুন্দর করে বুঝে যাই। তা কেন? চন্দ্রানী খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, মানে খুব এত ইজি করে বোঝায় না, খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে খুব কঠিন লাগছে। না, এই পয়েন্ট গুলো তো ভুলে যাব না পড়লে। না, সেটা একটাই হচ্ছে না, তা নয়, মহারাজরা অত্যন্তই ভালো বলেন, সে কথা বলিস না, মানে কিন্তু সবই হচ্ছে
সেই লেভেলে আমরা পৌঁছতে পারি না। ওই যে বললাম যে এই জিনিসগুলো আরও অনেক কিছু ভেতরে ভেতরে বলেছেন, যেগুলো আমি সত্যি করেই আমি রিটেন করতে পারিনি, সেই জন্য সব পুরো পুরো মানে একদম ট্রান্সক্রাইব করতে তো পারলাম না, যেটুকু আমি এই মূলত শ্লোক দুটো যেটুকু বুঝেছি সেটা বললাম। আর আরেকটা হচ্ছে যে এমনিতেও এটা সবাইকারই, মানে আমার নিজেরও এই জিনিসটাই, এই আমি কি বললাম সেটাই আবার শুনতে হবে। সেই জন্যে একটাই যে এইটা রেকর্ডিং করা হয়েছে, আমাদের চ্যানেলে আছে, যদি মনে করেন আবার শুনবেন, বারবার শুনলে তাহলে কিছুটা ধারণা হবে, না হলে মুশকিল। বারবার শোনার দরকার ভালো আছে। করেছি, সেটা শোনা দরকার সত্যি সত্যি। হ্যাঁ বারবার, কেন আমি তো মহারাজের লেখা থেকে নোটও করেছি, তারপরেও ভুলে গেছি। বারবার মানে মাথায় হোল্ড হয় না জিনিসটা, হ্যাঁ বারবার শোনার দরকার আমি তো আছে। বলছি তো, আমি শুনেছি, নোট করেছি, কিন্তু কাল শুনতে গিয়ে সেই ঘুম পেয়ে যাচ্ছে, সেই ভুলে যাচ্ছি, সেই বলতে গিয়ে অর্ধেক জিনিস দেখলাম ইয়ে নেই। তো সেই আর আজকের এই জিনিসগুলো অনেক টেকনিক্যাল জিনিস আছে না, এই যেমন অহংকৃতি, অন্তঃকরণ, এই সব ব্যাপারগুলো একটু একটু মানে টেকনিক্যাল জিনিস অনেকটা আছে। তো সেইটা, এটা যদি মনে করেন অবশ্যই মহারাজের অরিজিনাল লেকচারটা শুনতে পারেন, সেটা শুনলে তো খুবই ভালো। আর এটাও যদি মনে করেন তাহলে এটা বারবার শুনলে তখন দেখবেন যে আরেকটাও হচ্ছে যে যারা তত্ত্ববোধ শুনেছে, ওই যে পঞ্চীকরণটা শুনে শুনে ওই পঞ্চীকরণ অংশটা তাদের অনেকটা চেনা হয়ে গেছে। তো সেই রকম এটাই দেখবেন যে আরও 2-4 দিন শোনার পর, যেমন এখন যে 3টে দ্রষ্টা এবং 3টে দৃশ্য আছে, সেটা এখন দেখুন সবাইকারই মোটামুটি একটা ধারণা হয়ে গেছে না, সেটা তো সেটা একটা সেই আর কি, রিপিটেড শুনতে শুনতে দেখবেন তখন আর এই হচ্ছে। তোমাদের চ্যানেলটাতে পাওয়া যাবে তাই তো? হ্যাঁ কি বলছেন? কি তোমাদের চ্যানেলটাতে পাওয়া যাবে না, যেটাতে নীলাঞ্জনার ওইটা গানটা আছে? হ্যাঁ হ্যাঁ সেটাতে পাওয়া যাবে, প্লে লিস্টে গেলে দিগদৃশ্য বিবেক দেখলে পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক ঠিক। আর কি শান্তিব্রতানন্দজির আছে লেকচার। হ্যাঁ, আর উনি বললেন ওমচরৈবেতিতে আছে। ওমচরৈবেতি, উনি তো সেদিনকে বললেন এতেও নাকি আছে, সেটা আমি দেখিনি, শুনলাম। আয়ুর্বেদান্তেও আছে। আয়ুর্বেদান্ততে আমি দেখিনি, শুনিনি, আমি ওমচরৈবেতিটাই শুনেছি। মানে এটা আমি ওমচরৈবেতির শান্তিব্রতানন্দজির লেকচার থেকেই করেছি। সর্বপ্রিয়ানন্দজি যে আমি পেয়েছি ছোট ছোট টুকরো টুকরো। না সর্বপ্রিয়ানন্দজির খুব বড় বড় আছে, হ্যাঁ আছে। তবে সর্বপ্রিয়ানন্দজির একটা আছে ওই 20 অবধি করেছেন। ওই শিবানন্দ যোগাশ্রম ওদের একটা সিরিজ আছে। না, সর্বপ্রিয়ানন্দজির অনেক দিন আগে, মানে 10 বছর আগে উনি এটা নিয়েছেন। হ্যাঁ তখন নিয়েছিলেন, তখন উনি দুটো, একটা কোথাও রিট্রিটে নিয়েছিলেন, সেখানে 4টে লেকচারে মেন এই 4টে বোধহয় ওই রকমই ছিল। আর একটায় উনি কয়েকটা 12টা লেকচার বোধহয় ছিল, সেখানে উনি নিয়েছিলেন ওই ভার্স 20 অবধি বা এরকম কিছু নিয়েছিলেন। আর ডিটেল মানে পুরো 46টা অবধি সেটা আবার অন্য কিছুতে, সেটা অবশ্য আমি শুনিনি। তো ওটা উনি বইটা দেখাচ্ছিলেন, নিখিলানন্দজির বইটা দেখাননি, শিবানন্দ যোগাশ্রমের ওদের বোধহয় নিজস্ব পাবলিকেশনের দৃশ্য বিবেক আছে, সেটা উনি দেখাচ্ছিলেন। হ্যাঁ হতে পারে। এনিওয়েজ ভার্স তো সবই একই। হ্যাঁ হ্যাঁ মানে ভার্সটা শোনবার জন্য এই বইটা জাস্ট নিয়েছি, এই আর কি। তো আচ্ছা, এটা বাংলায় আছে বইটা? বাংলায় সর্বপ্রিয়ানন্দজি, হ্যাঁ 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 বাংলায় একটা সর্বপ্রিয়ানন্দজির, না সেটাই কিন্তু সর্বপ্রিয়ানন্দজির শুধুমাত্র মুখবন্ধ ওনার, কিন্তু হ্যাঁ ওটা শুধু মুখবন্ধটা সর্বপ্রিয়ানন্দজির, বইটা কিন্তু ওনার নয়, ওনার ওইয়ে নয়। তো হ্যাঁ সেটা একটা আছে উদ্বোধনে, মানে পাবে। ঠিক আছে, আর কারোর যদি কিছু বলার থাকে, আজকে আমাদের নতুন একজন আছেন সুজাতাদি, কিছু যদি থাকে বলার, ঠিক আছে তাহলে।